সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভয়েস অফ জাহাঙ্গীরনগরে। রাত যখন 11টা 1 মিনিট, তখন জাহাঙ্গীরনগর পরিবারের সদস্যদের মাঝে সদস্যদের কানে বেজে ওঠে ভয়েস অফ জাহাঙ্গীরনগরের শব্দ। ভয়েস অফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রেডিও স্টেশনে যাত্রা শুরু করে গত 31শে মার্চ রাত 11টা 1 মিনিটে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের সব 12 নম্বর এপিসোড চলছে। তো আমরা প্রতিদিনই চেষ্টা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইকনগুলোকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাবার, তাদের কেরিয়ারের গল্পগুলো আপনাদের জানাবার, তাদের কথাগুলো আপনাদের শোনাবার। তো আজকেও তারই ধারাবাহিকতায় আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যারা ক্যাম্পাসে এই মুহূর্তে আছেন। ক্যাম্পাসে আগামীকাল রিলিজ হচ্ছে টেলিফিল্ম নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তির যে টিম মেম্বাররা ছিল, নিয়োগ বিজ্ঞপ্তি যারা কলাকুশলী ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তি টেলিফিল্মটির, তাদেরকে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা শুনবো তাদের গল্পগুলো, শুনবো, জানাবার চেষ্টা করব তাদের এই টেলিফিল্ম বানানোর পিছনের গল্পগুলো এবং তাদের আগের যে কাজগুলো ছিল সেই কাজগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। তো আপনাদের যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন, তাদের কাছে কোনো কিছু জানতে চাইলে সেগুলো আমাদেরকে জানাতে পারেন। আপনাদের মতামতগুলো জানানোর যে মাধ্যমগুলো, আমাদের ফেসবুক পেজটি হচ্ছে ভয়েস অফ জাহাঙ্গীরনগর, facebook.com/voice of জাহাঙ্গীরনগর, অথবা আপনি চাইলে ইমেলের মাধ্যমে জানাতে পারেন। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে voiceofjahangirnagar@gmail.com, অথবা আপনি চাইলে আমাদের লাইভ চ্যাট অপশন খোলা আছে, সেখানে আপনি আপনার মতামতগুলো জানাতে পারেন। তো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কায়সার ভাই, শুভ্র ভাই, দোয়েল ভাই, সুজন ভাই। তো আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই, সুজন ভাই অন দ্য ওয়ে। সুজন ভাই এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হবে। তো আমি প্রথমেই ভাইদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। ভাই, নামটা বলবেন আর এই যে ভয়েস অফ জাহাঙ্গীরনগর শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন, আর কেমন লাগছে এই ভয়েস অফ জাহাঙ্গীরনগর? আমি তৌহিদ হাসান শুভ্র, আমি প্রাণীবিদ্যায় পড়ি, 41তম আবর্তন। আজকে ভয়েস অফ জাহাঙ্গীরনগর এই রেডিও স্টেশন, এই অনলাইন স্টেশনের আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আমি একই সাথে অনেকটা উত্তেজিত, এক্সাইটেড এবং কিছুটা নার্ভাস। এটা আমার লাইফের প্রথম রেডিওতে কোনো শো। ভয়েস অফ জাহাঙ্গীরনগরকে অনেক অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে ডাকবার জন্য এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা জানি আপনারা খুবই ব্যস্ত, কারণ আগামীকাল আপনাদের এই টেলিফিল্ম নিয়োগ বিজ্ঞপ্তি রিলিজ হবে। আমরা আশা করছি কালকে, কারণ ক্যাম্পাসে বেশ কয়েকদিন ধরে আপনারা প্রচারণা চালাচ্ছেন এবং ক্যাম্পাসের মানুষদের মাঝেও একটি উৎসব মুখর এবং খুব উৎসাহের সাথেই আসলে এই ব্যাপারটি দেখছে। তো আপনারা আজকে খুব ব্যস্ত, এই ব্যস্ত মানুষগুলো আজকে আমাদের সময় দিতে পারছে, এজন্য ভয়েস অফ জাহাঙ্গীরনগরের এই প্ল্যাটফর্মটি থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। ভাই, আপনি কিছু বলেন, আমাদের এই ভয়েস অফ জাহাঙ্গীরনগর যারা শ্রোতা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, আপনার নিজের সম্পর্কে একটু বলেন। হ্যালো ভিউয়ার্স, থ্যাংক ইউ রানা এখানে আসলে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং প্রথমে একটা কথা কই, তোমাদের হচ্ছে যে সামনে চলার অনুপ্রেরণা থাকলো আমার, যেহেতু 31শে মার্চ তোমরা নতুন এবং আজকে মনে হয় 12 এপিসোড, সেটা আমরা জানি। সো তোমাদের হচ্ছে যে আমার পক্ষ থেকে খুবই তোমাদের অভিনন্দন থাকলো এবং সামনে চলার অবশ্যই অনুপ্রেরণা থাকলো। আর আমার পরিচয় হচ্ছে যে আমি দোয়েল, পরিসংখ্যানে 39তম আবর্তন, এবং হচ্ছে যে আমাদের সবাই জানেন যে আমাদের কালকে হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তির, টেলিফিল্ম নিয়োগ বিজ্ঞপ্তির হচ্ছে যে আমাদের কালকে প্রিমিয়ার শো হবে বিকাল 3টা, 5টা এবং 7টায়। সো সবাইকে আসার অবশ্যই আমন্ত্রণ। আর হচ্ছে যে আজকে ভয়েস অফ জাহাঙ্গীরনগরে এসে আমার খুব ভালো লাগতেছে, কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে প্রথম রেডিওতে আসা আমার। আর হচ্ছে যে এই তো আর কি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে, স্পেশালি আপনাকেও, কারণ আপনারা অনেক কষ্ট করে অনেক আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন। তো এবার কথা বলবো কায়সার ভাইয়ের সাথে। কায়সার ভাই, আপনার পরিচয়, আমি নাম বলে দিচ্ছি, এবার আপনার পরিচয় বলে হচ্ছে আপনি শুরু করবেন। আমি কায়সার আহমেদ সাব্বির, MBA শেষের পথে, মানে কাইন্ড অফ শেষ, ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে। আর কি বলবো, ভয়েস অফ জাহাঙ্গীরনগরে আজকে আসলাম, অনেকদিন ধরে নাম শুনেছি। আর সবথেকে বড় কথা আজকে আমি যেটা শুনলাম যে আমরা ভয়েস অফ জাহাঙ্গীরনগরের 12তম এপিসোডে আজকে আছি, বাট আমার মন থেকে একটাই দোয়া, আগামী 12টা যুগ যেন এই ভয়েস অফ জাহাঙ্গীরনগর থাকে। অবশ্যই আমরা এই ভয়েস অফ জাহাঙ্গীরনগর প্ল্যাটফর্মটি টিকে থাকবে আমরা আশা করি, এবং এই প্ল্যাটফর্মটি আসলে আপনাদের, এই প্ল্যাটফর্মটি সকল জাহাঙ্গীরনগরিয়ানদের, এই জাহাঙ্গীরনগর পরিবারের যারা সদস্য আছে এই প্ল্যাটফর্মটি সবার। কারণ আমরা এই প্ল্যাটফর্মটি থেকে আমরা চেষ্টা করি যে জাহাঙ্গীরনগর যারা সদস্য আছে তাদের কাছে, এই বর্তমানে যারা এই ক্যাম্পাসে অবস্থানরত, তাদের ভয়েসগুলো সাবেকদের কাছে পৌঁছে দিতে, কিংবা বর্তমানে যারা আছে তাদের
অনেকেই হয়তো হলে বসে আছে বা এই মুহূর্তে যে যেখানে আছে বাইরে আছে ক্যাম্পাসের বাইরে, তো তাদের কাছে আমাদের এই ভয়েস অফ জাহাঙ্গীরনগর প্ল্যাটফর্মটির মাধ্যমে আমরা চাই তাদের কাছে আমাদের এই শব্দগুলো পৌঁছে দিতে। তো যাই হোক ভাই, আপনাদের সাথে অনেক কথা হবে, অনেক আড্ডা হবে এবং আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা হবে। তো তার আগে জানিয়ে রাখতে চাই, আজকে আমাদের স্টুডিওতে আমাদের ভয়েস অফ জাহাঙ্গীরনগরের সদস্য যারা আছেন সুদীপ্ত সাহা, আছেন পাপ্পু, আছেন সাজ্জাদ আহমেদ। তো অনেক অনেক কথা হবে, অনেক অনেক আড্ডা হবে। তো তার আগে আমরা এই মুহূর্তে পাপ্পু যেহেতু আছে, পাপ্পুর কাছ থেকে আমরা অবশ্যই আবৃত্তি শুনবো, কারণ পাপ্পুর আবৃত্তি না শুনলে আসলে হয় না। পাপ্পু এই মুহূর্তে একটা আবৃত্তি শোনাবে। পাপ্পু। এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি। হেমন্তে পাতা ঝরার শব্দ শুনব বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে, কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে, হয়তোবা ভবিষ্যতেও অপেক্ষা করব। এমন অনেক দিনই তো গেছে, কারো অপেক্ষায় বাড়ি বসে আছি। হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো, একসঙ্গে বেরুবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গোঙানির মতো উচ্চারণ করেছিল, বাড়ি থেকো, ভোরবেলা তোমাকে তুলে নেব। হয়তো ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো। আমি অপেক্ষায় থেকেছি। যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনে তো কিছুই দেখলি না নুজ্জপিট পানশালা ছাড়া, চল তোকে দিনাজপুরে নিয়ে যাব, কান্তজির মন্দির ও রামসাগর দেখবি, বিরাট গোলাকার চাঁদ, মস্ত খোলা আকাশ দেখবি, পলাও আধিয়ারদের জীবন দেখবি, গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে যেতেও পারিস, তৈরি থাকিস, আমি আসব। আমি অপেক্ষায় থেকেছি। আমি বন্ধু, পরিচিত জন, এমনকি শত্রুর জন্যও অপেক্ষায় থেকেছি। বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্যে অপেক্ষায় থেকেছি। কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকব না, প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্যে খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম। অভিধানে শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই, কিন্তু আমরা দুজন জানি ওই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক। অপেক্ষা একটি দরকারি শব্দ, আটপৌড়ে, দোতনাহীন, ব্যঞ্জনাবিহীন, অনেকের প্রয়োজন মেটায়। প্রতীক্ষাই আমাদের ব্যবহার্য সঠিক শব্দ। অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য। আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না? আমি তোমার জন্য পথপ্রান্তে অশ্বত্থের মতো দাঁড়িয়ে থাকব, ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য পথিকের জন্য প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকব অনড় বিশ্বাসে, দাঁড়িয়ে থাকতে 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 আমার পায়ে শিকড় গজাবে। আমার প্রতীক্ষা, আমার প্রতীক্ষা, আমার প্রতীক্ষা তবু ফুরবে না। ধন্যবাদ সবাইকে। অসাধারণ পাপ্পু, অসাধারণ। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন টেলিফিল্ম নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা জানেন নিশ্চয়ই আগামীকাল রিলিজ হবে জহির রায়হান মিলনায়তনে প্রিমিয়ার শো। তো আমরা আশা করবো আপনারা সবাই সেটি দেখতে পাবেন এবং আমি নিজেও দেখতে যাবো, আমি নিজেও টিকিট কাটবো এবং দেখতে যাব। তো এই মুহূর্তে আমি চলে যাব আপনাদের কাছে ভাই যারা আছেন। তো কায়সার ভাই, আপনার কাছে শুনবো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলে আপনাদের চিন্তা ভাবনাটা কী ছিল এবং নিয়োগ বিজ্ঞপ্তি কেন নাম, এই নাম সম্পর্কে আমি একটু জানতে চাই। এবং সুদীপ্ত। আচ্ছা, মেন ব্যাপারটা হচ্ছে যে বানায় তো ফেলছি আর কি। এখন ব্যাপারটা হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তির নামটা কেন নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা সময় যে আসলে তোমার যে ধরনের নামগুলো রাখি একটু ইউনিক একটা নাম টাম দেওয়ার চেষ্টা করি। অনেকের কাছে ভালো লাগে আর কি নামগুলা। তো ওইখান থেকেই আসলে চিন্তা করলাম, যেহেতু একটা জব নিয়ে একটা কাজকর্ম করার ইচ্ছা, সেহেতু চিন্তা করলাম যে তাহলে একটা নাম দিই।
তো নাম দিব কী নাম দিব, পরে হচ্ছে ভাবলাম যে এমন একটা নাম দিব যেটা আসলে মানুষের কাছে একটু ক্যাচি হয়, ঠিক আছে। দেন হচ্ছে চিন্তা করলাম যে তাহলে নাম কি দেওয়া যায়, দেন নামটা রাখলাম যে নিয়োগ বিজ্ঞপ্তি। আর যেহেতু এটার কাহিনী জব নিয়ে, বেসিক্যালি জব নিয়ে, এটার মানে হিডেন কাহিনীটা হচ্ছে যে আমরা কী করি, আমরা হচ্ছে যখন তোমার ফেসবুকে কেউ যদি একটা স্ট্যাটাস দেয় যে স্টার্টেড ওয়ার্কিং অ্যাট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, তখন আমরা সবাই কী করতেছি, লাইক দিচ্ছি, কমেন্ট দিচ্ছি, এটা করতেছি ওইটা করতেছি। বাট টেলিফিল্মটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, একটা জব হওয়ার ব্যাকগ্রাউন্ডটা কি, প্রথম দিন ভাইভাতে যাওয়া, প্রথম দিন রিটেন পরীক্ষাটা দেওয়া, কলমটা ম্যানেজ করা, আরেকজনের কাছ থেকে টাইম ম্যানেজ করা, একজনের কাছ থেকে শু ম্যানেজ করা, শুটা কীভাবে কালি করা হবে সেই কালিটা ম্যানেজ করা, অথবা অন্য কোনোভাবে ম্যানেজ করা যায়, এই সব কিছু মিলে আসলে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। আর নিয়োগ বিজ্ঞপ্তির একটু টাচির জায়গা রাখা হয়েছে যে এটা এখানে আসলে একটা অফিস পলিটিক্স দেখানো হয়েছে। প্রত্যেকটা কর্পোরেট ওয়ার্ল্ডে যে ভিতরে একটা অফিস পলিটিক্স থাকে, কিছু অন্যায় থাকে, কিছু কী বলবো অন্যায় থাকে, কিছু একটু অত্যাচার থাকে, বা যারা পিওন তাদেরকে একটু বেশি করে খাটানো হয়, অথবা ভিতরে ভিতরে কিছু না কিছু একটা যেটাকে খাস বাংলা ভাষায় বলা যায় কাবজাব থাকে আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা নিয়ে আসলে টোটালি নিয়োগ বিজ্ঞপ্তির প্ল্যাটফর্মটা। আর কিছু কিছু জায়গা যেমন যারা মোটামুটি আমাদের ক্যাম্পাসে যারা 41, 42 বা মোটামুটি যারা থার্ড ইয়ার বা যারা ফাইনাল ইয়ারে আছে, আমাদের সবার মধ্যে কিন্তু একটা মানে জবের একটা তাড়না কাজ করে, কবে চাকরি পাবো, কবে মাকে শাড়ি কিনে দিব, কবে বিয়ে করব, কবে গার্লফ্রেন্ডের মুখে সুন্দর একটা, সবার লাইফে তো একটা বেলাবস থাকেই বেলাবস থাকে। পরে দেখা যায় বিয়ে শাদী করার সময় বেলাবসের মেরে বিয়ে করতে হয়, কারণ আরে না ওটা আচ্ছা। এখন ওই সমস্ত জায়গা থেকে চিন্তা করে ঠিক ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে জব নিয়ে যে ইমোশনটা কাজ করে, কিছুটা ইমোশনও দেখানো হয়েছে, এই আর কি। ধন্যবাদ সাব্বির ভাইকে। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুজন ভাই। সুজন ভাইয়ের একটা অভিযোগ আছে, উনি নাকি লেট করে সব কিছুতে। যাই হোক, সুজন ভাইকে প্রথম প্রশ্নটাই করব। কালকে আপনাদের টেলিফিল্ম নিয়োগ বিজ্ঞপ্তি মুক্তি পাচ্ছে, তো সুজন ভাই আপনার অনুভূতি কীরকম? কালকে আপনাদের একটা টেলিফিল্ম মুক্তি পাচ্ছে, আগের রাতে অনেক কাজ, অনেক প্রেশার। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এটা সব আমার একটা সিগনেচার মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমি প্রত্যেকটা বিষয় লেট করে ফেলি। তো আজকের এই অনুষ্ঠানটাতে একটু লেট করে আসলে ব্যাপারটা হয়েছে কি যে এই যে সবার কাছ থেকে শুনলাম যে ও সব কিছু লেট করে, তারা যে মনে রাখছে আমাকে এই জন্য, এই বিষয়টার জন্য আমি একটু ইচ্ছা করেই লেট করি। তো বিষয়টা হচ্ছে যে আমি সুজন 41তম আবর্তনের এখন পর্যন্ত সক্রিয় শিক্ষার্থী, আর বিবি শেষ করে MBA প্রায় শেষ পর্যায়ে, সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে গেছে। এবং যে জন্য আজকে উপস্থিতি সবার, কালকে এই নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের মুক্তি পেতে যাচ্ছে কায়সার আহমেদ সাব্বিরের। এটা নিয়ে আমরা খুবই 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 মানে এক্সাইটেড। আগামীকালকে খুব মানে ধুমধারাক্কা একটা দিন যাবে, শিওর। সবাইকে অবশ্যই সবান্ধব আমন্ত্রণ, এবং আমি খুবই পার্সোনালি অনেক এক্সাইটেড। বেসিক্যালি এখন মানে এই মুহূর্তে সবাইকে সাথে নিয়ে সবার সাথে কথা বলছি, মানে সবাই শুনতে পাচ্ছে, এটার জন্য আরও বেশি এক্সাইটেড। আচ্ছা, প্রশ্নটা ছিল আপনার অনুভূতি, সেটা জেনেছি। আচ্ছা, এই মুহূর্তে আমার প্রশ্ন দোয়েল ভাইয়ের কাছে, যে আপনার এই টেলিফিল্মটিতে আপনি কি চরিত্রে আছেন, কিংবা আপনার চরিত্রটি নিয়ে যদি কিছু বলেন, কিংবা আপনার আচ্ছা আপনার ক্যারেক্টার ডেভেলপমেন্ট নিয়ে পিছনের কিছু ঘটনা যদি শেয়ার করেন। আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটা নামের মধ্যে আসলে মানে অনেকটা লুকায়িত আছে, যে আসলে নিয়োগের ব্যাপার স্যাপার নিয়ে আর কি, যে আসলে কিভাবে একটা কোম্পানি একজনকে নিয়োগ দিচ্ছে, বা কিভাবে তার জব এনভায়রনমেন্ট বা কর্পোরেট লাইফে আসলে কেমনভাবে সে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে, বা আসলে কি কি পলিটিক্যাল ইস্যু সে ফেস হচ্ছে, এসব নিয়েই নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিতে বেসিক্যালি আমার একটা ছোট রোল আছে আর কি, সেটা খেলি বুঝতে পারবেন আর কি। সেই ছোট রোলে চেষ্টা করছি যে আসলে সেই ছোট রোলে হচ্ছে যে নিজেকে ফুটে তোলার জন্য, আসলে জানি না কতটুকু পারছি আর কি। তারপরে হচ্ছে যে অবশ্যই ভালো লাগবে যদি আপনারা আসেন, ইনশাল্লাহ আমরা অবশ্যই দোয়া করি যে আপনারা আসবেন কালকে বিকাল 3টা 5টা বা 7টায় যে কোনো একটা শোতে, এবং আপনার এসে আসলে এটাকে রিভিলটা আসলে আমি এখন করতে পারছি না যে আসলে কোন ক্যারেক্টার আছি, কারণ এটা বললে তো আসলে রিভিলই হয়ে গেল। সো আপনারা এসেই অবশ্যই আপনারা দেখতে পারবেন আসলে যে আসলে কী ক্যারেক্টার আছে। এবং তবে এটুকু আমি বলতে পারি যে আসলে টোটালি হচ্ছে যে অফিস এনভায়রনমেন্ট নিয়ে আর কি, যে আসলে কারণ অনেকের ইচ্ছা থাকে যে আসলে সে জব করবে, বা 3rd ইয়ার 4th ইয়ার, বা অনেকে 2nd ইয়ার থেকে, অনেকে এখন আমি দেখি যে অনেকেই পড়াশোনা করে 1st ইয়ার থেকে ঢুকেই পড়াশোনা করে জবের জন্য। সো এটা কিন্তু একটা ভাইটাল পার্ট অফ লাইফ। সো এটা বলা যেতে পারে যে আসলে তার অনেকের ড্রিম থাকে যে জব করা। সো তারা অবশ্যই এই টেলিফিল্মটা দেখবে, এবং নিজেকে আসলে আগে থেকে একটু ফেস করবে যে আসলে কি কি অবস্ট্রাকলের আমরা হচ্ছে যে মুখোমুখি হচ্ছি আর কি।
সো ইনশাল্লাহ দেখা হবে কালকে, অবশ্যই তখন হচ্ছে রিভিল হয়ে যাবে সব কিছু। আচ্ছা, আমি একটু রিভিল করি, সেটা হচ্ছে সমাজে এক শ্রেণীর মানুষ সব থেকে বেশি, সেটা হচ্ছে বেকার শ্রেণী, তাই না? চারপাশে হচ্ছে বেকার দিয়ে ভরা। তো আমাদের দোয়েল ভাই মানে আনডিফাইন্ড দোয়েল, যাকে কখনোই ডিফাইন করা যায় না, এই লোকটা হচ্ছে আমাদের সেই বেকার সমাজের একটা প্রতিনিধি, যে প্রতিনিয়ত চাকরি খুঁজেই যাচ্ছে, কিন্তু কোনো না কোনো প্রবলেমে, বা সেই প্রবলেমটা তার নিজের ব্যক্তিগত হতে পারে অথবা সোসাইটির ক্রিয়েট করা হতে পারে, এরকম কিছু প্রবলেমের কারণে সে আসলে চাকরিটা পাচ্ছে না। মানে যেটা আসলে আমাদের মানে নিজের লাইফে যেটা প্র্যাকটিক্যাল কাহিনী। এবং তোমরা যারা আজ থেকে 1 বা 2 বছর পর যখন জব লাইফে ঢুকবা বা একটা জব যখন তোমরা সার্চ করবা, ওই জায়গার এজেন্ট হিসাবে দোয়েল ভাই কাজ করছে, এই আর কি। আচ্ছা, আমরা এখন চলে যাব শুভ্র ভাইয়ের কাছে। শুভ্র ভাই, আপনার অনুভূতি কি? কালকে তো আপনাদের টেলিফিল্ম মুক্তি পাচ্ছে, আপনি যদি কিছু বলেন। আমি যেটা বলতে চাই যে নিয়োগ বিজ্ঞপ্তি টেলিফিল্মে আমি পিয়নের চরিত্রে অভিনয় করেছি এবং আমার নামটি হচ্ছে আলামিন। তো আসলে পিয়ন চরিত্রে অভিনয় করার পেছনের আরেকটি ঘটনা আছে, সেটি হচ্ছে এর আগে কায়সার আহমেদ সাব্বির তিনি আরেকটি নাটক বানিয়েছিলেন, সেটি টেলিফিল্ম নয়, নাটক ছিল। আমাদের ক্যাম্পাসের জহির রায়হান অডিটোরিয়ামে সেটি শো হয়েছিল, নাম হচ্ছে ক্যাম্পসূত্র, দ্য স্টোরি অফ জফলা। এই নাটকটিতে আমি চাওয়ালার চরিত্রে অভিনয় করেছি। এটি মূলত একটি ক্যামিও রোল, কয়েক সেকেন্ডের জন্য আমি অ্যাপিয়ার্ড হয়েছিলাম, কিন্তু সেই ছোট্ট দৃশ্যটির মাধ্যমে আমাকে ক্যাম্পাসে অনেকেই মনে রেখেছেন এবং তারা আমাকে এখনও মাঝে মধ্যে খ্যাপান চাওয়ালা বলে। তো এরপরে আমি কায়সার ভাইকে বললাম যে কায়সার ভাই, তো আমি এমন একটা চরিত্র করতে চাই যেটি ক্যামিও রোল নয় এবং আবার হচ্ছে এই শ্রেণী থেকে খুব বেশি আপডেটেডও নয়। তখন কায়সার ভাই আমাকে বললেন যে তোর জন্য একটি ক্যারেক্টার আছে, সেটার নাম হচ্ছে আলামিন এবং সেটি হচ্ছে একটি পিয়নের চরিত্র। আমি তারপরে স্ক্রিপ্টটি দেখার পরে সানন্দে রাজি হয়ে গেলাম এবং এখানে আমি অভিনয় করার অনেক জায়গা পেয়েছি। আমি অভিনয়ে কতটা ভালো করেছি সেটা জানি না, তবে আমি এখানে তৃপ্তি পেয়েছি, কারণ এখানে অভিনয় করার অনেকগুলো জায়গা ছিল। আর প্রথমে ওই চাওয়ালার ক্যারেক্টার করার পরে এরপরে পিয়ন চরিত্রে আপগ্রেডেশন হয়েছে ঠিকই, কিন্তু এই যে চা বিতরণের যে জায়গাটি, সেই জায়গাটি আছে। আগামীকাল একটু পরপরই আমি আপনাদেরকে বলবো, ছোট্ট করে 1 কাপ চা দেই, সেটা আপনারা দেখতে পাবেন নাটকের ভাষায়, সেটা হচ্ছে আমি আমার অফিসের বসদেরকে বলছিলাম যে স্যার ছোট্ট করে 1 কাপ চা দেবো নাকি, এরকমই ছিল। তো আশা করি দর্শক আপনারা আসবেন। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সন্তান, আমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রকৃতিকে ভালোবেসে এই বিশ্ববিদ্যালয়ের প্রকৃতির কাছে মায়ের মমতার মতো আমরা বেড়ে উঠেছি। আমরা সবাই একটি পরিবার। আপনাদের সবার ভালোবাসা এবং আগ্রহ আমরা কামনা করছি। আগামীকালকের আমাদের শোটিতে আসবেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আমরা আসলে অনেকগুলো সীমাবদ্ধতাকে কাটিয়ে তারপরে আমরা এরকম একটি কিছু বানিয়েছি এবং সেটির শো করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা সবকিছু মিলিয়েই আমরা একটা অবস্থানে এসে দাঁড়িয়েছি এবং আমরা চাই যে আপনারা আগামীকালকে আমাদের এই শোগুলোকে, 3টা শো, বিকাল 3টা, 5টা এবং সন্ধ্যা 7টায়, এই শোগুলোকে আপনারা এসে হাউসফুল করে দেবেন। আপনাদের সেই ভালোবাসা কামনা করছি এবং আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যেন আরও ভালোভাবে কাজ করতে পারি। আমরা আশা করি শুভ্র ভাইকে পরবর্তীতে আরও কোনো বড় কোনো চা কোম্পানির মালিক হিসাবে দেখতে পাবো পরবর্তী কোনো নাটকে। আচ্ছা, আমরা চলে যাবো রানার কাছে। রানা ভাই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এই মুহূর্তে শুনছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা শুনছে, আমরা আপনাদের এর আগে যে কয়টা আপনাদের এই ধরনের কাজ ছিল, আমি নিজে পার্সোনালি গেছিলাম কয়েকটা দেখতে, 2টা আমার দেখার সুযোগ হয়েছিল। তো ওই 2টাতে আসলে দোতলা পর্যন্ত একদম হাউসফুল ছিল। তো এটা আমরা বিশ্বাস করি, কারণ জাহাঙ্গীরনগরিয়ানদের একটা প্রোডাক্ট, এটা আমাদের প্রোডাক্ট, এটা আপনারা হয়তো তৈরি করছেন কিন্তু প্রোডাক্টটা আমাদের, পুরো গোটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। তো সুপ্রিয় শ্রোতা, আপনাদের সাথে ভাইদের সাথে আরও অনেক কথা হবে, তাদের জীবন নিয়ে কথা হবে, তাদের এই কাজের শুরু শেষ এবং এই বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের সাথে অবশ্যই কথা হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে আমরা চলে যাব গানে যাওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে, আপনি চাইলে আপনাদের মতামতগুলো জানাতে পারেন। আপনাদের মতামতগুলো জানানোর যে মাধ্যমগুলো, আমাদের ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/voiceofjahangirnagar, অথবা চাইলে আপনি ইমেলের মাধ্যমে আপনার মতামতগুলো জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে voiceofjahangirnagar@gmail.com।
এখানে আমাদের লাইভ চ্যাট অপশন খোলা আছে, সেখানে চাইলেও আপনি আপনার মতামতগুলো জানাতে পারেন। তো এই মুহূর্তে গানে চলে যাচ্ছি, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। এই মেঘলা দিনে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিনে যায় রে ঘরে আধারে ভ্রমণ, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনা মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনা মনে। তুমি আসবে ওগো আসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা এই মেঘলা এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভয়েস অফ জাহাঙ্গীরনগরে। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আগামীকাল প্রিমিয়ার শো হবে নিয়োগ বিজ্ঞপ্তি টেলিফিল্মের, এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তির টিম মেম্বার যারা ছিলেন ওখানে যারা অভিনয় করেছেন এবং সেটা পরিচালক কায়সার ভাই এবং শুভ্র ভাই, সুজন ভাই এবং দোয়েল ভাই, তারা এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন। এবং আপনাদের সঙ্গে আছে আমি রানা, এবং আমার সঙ্গে আছে সাজ্জাদ, পাপ্পু এবং সুদীপ্ত। তো ভাইদের সাথে কথা হচ্ছিল, তাদের কাজ নিয়ে জানার চেষ্টা করছিলাম এই নিয়োগ বিজ্ঞপ্তির কথা। তো এই মুহূর্তে একটি কাজ যখন শুরু করা হয়, আসলে তার পিছনের গল্পটা
খুব একটা ভালো না, পিছনের গল্পটা খুব একটা পজিটিভ কোনো গল্প থাকে না, কারণ পিছনে অনেক সীমাবদ্ধতা পার হয়ে এক একটা কাজ করতে হয়। তো সেই সীমাবদ্ধতার গল্পগুলো আসলে বলবো, কারণ আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো আমাদের আসলে ফিনান্সিয়াল সাপোর্টের একটা ব্যাপার আছে, সেই সাপোর্টটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। এই মানে ফান্ডিংয়ের ব্যাপারটাতে আপনারা কীভাবে কী করলেন, কিংবা অন্যান্য যে ব্যাপারটা ভাই, মানে সীমাবদ্ধতাগুলো কী কী ছিল আসলে এই কাজ করতে যে আপনাদের? শুরুতেই আমি যদি একটি ফিল্মের টেকনিক্যাল জায়গাগুলোর কথা বলি, তো এই টেকনিক্যাল জায়গাগুলোতে যেমন ধরেন সিনেমাটোগ্রাফি, তারপরে এডিটিংয়ের বিষয় থাকে এবং লাইট সেটআপের বিষয় থাকে, ক্যামেরার ভালো লেন্স ইউজ করা কিংবা একটা ভালো ডিভাইস ইউজ করা, এর সাথে ক্যামেরার সাথে আরও কিছু ইকুইপমেন্ট ইউজ করা, সব ক্ষেত্রেই আমরা সীমাবদ্ধতা ফেস করি। যেমন ধরুন হচ্ছে আমরা যারা ক্যাম্পাসে কাজ করি তারা আসলে প্রফেশনাল সেটআপ নিয়ে আমরা কাজ করতে পারি না, এবং প্রফেশনাল অ্যাক্টর, প্রফেশনাল যারা কাজ করেন তাদেরকেও আমরা আনতে পারি না, জাস্ট বিকজ আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট থাকে না, আমরা কারো কাছ থেকে প্রডিউসার হিসেবে কাউকে পাই না। সেক্ষেত্রে আমাদের যিনি ডিরেক্টর থাকেন তিনি সাধারণত নিজেই প্রডিউসার হয়ে যান। আর সাধারণত আমাদের এই ধরনের কাজগুলোকে সংজ্ঞায়িত করা হয় প্রফেশনাল জায়গাতে জিরো বাজেট হিসেবে সংজ্ঞায়িত করা হয়, কিন্তু আসলে মোটেও জিরো বাজেট নয়। যখন ডিরেক্টর নিজেই প্রডিউসার হয়ে যাচ্ছেন তিনি তখন তার বাবা, তার ভাই কিংবা নিজের টিউশনের টাকা, এইভাবে বিভিন্ন জায়গা থেকে তিনি ফিনান্সটা ম্যানেজ করেন, আর এর ফলে দেখা যায় তিনি নিজেই প্রডিউসার হয়ে গেছেন। তো বটতলায় যে দোকানগুলো আছে সেসব দোকানে বাকি পড়ে যায় আরও, হ্যাঁ তারাও পরোক্ষভাবে প্রডিউসার বলা যায়। আর কায়সার ভাইকে আমরা মজা করে যেটা বলি যে হচ্ছে প্রডিউসার বুলু ভাই তো আছেন, আসলে এই বুলু ভাই ইনিকে, এই আমাদের মহামান্য প্রডিউসার বুলু ভাইয়ের গল্প কি ভাই আজকে আমরা শুনবো? বলি, আমাদের মহামান্য প্রডিউসার বুলু ভাই তিনি হচ্ছেন কায়সার আহমেদ সাব্বির ভাইয়ের পিতা, তাকে আমরা মজা করে বলি যে বুলু ভাই। দেখা যাচ্ছে পোস্টার করতে যাব, আমাদের পোস্টারের জন্য সাপোজ 5,000 টাকা লাগবে, তো এই 5,000 টাকা আমরা কিভাবে ম্যানেজ করব? তখন কায়সার ভাই বলছে যে শুভ্র, পোস্টারের জন্য 5,000 টাকা লাগবে, কীভাবে ম্যানেজ হবে? আমি বলছি বুলু ভাই আছে না, বুলু ভাইকে একটা ফোন দাও, বুলু ভাই বিকাশ করে টাকা পাঠিয়ে দেবে। তো এভাবে আমাদের কাজ হয়েছে। তো দর্শকদেরকে আমি একটা কথা বলবো, কালকে যারা শো দেখতে আসবেন তারা দয়া করে একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা কোনো প্রফেশনাল সেটআপ ইউজ করতে পারছি না, আমাদের যেখানে প্রফেশনাল লাইট সেটআপ দরকার আমরা সেই জায়গায় প্রফেশনাল লাইট সেটআপ ইউজ করতে পারছি না, প্রফেশনাল ইকুইপমেন্ট ইউজ করতে পারছি না। এতগুলো সীমাবদ্ধতাকে কাটিয়ে এবং লোকেশনের ক্ষেত্রে আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করছি। দেখা যাচ্ছে আমাদের একটা অফিস এনভায়রনমেন্ট দরকার, সেই মুহূর্তে আমরা ক্যাম্পাসে কোনো অফিস এনভায়রনমেন্ট পাচ্ছি না, যেহেতু ক্যাম্পাসের প্রত্যেকটা অফিসে কাজ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে হয়তোবা আমাদের সীমাবদ্ধতার মধ্য দিয়ে একটা অফিস এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হচ্ছে। সেই অফিস এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে গিয়ে দেখা যাচ্ছে যে হয়তোবা আমরা আমাদের রিডিং রুমটাকে অফিস রুম বানিয়ে ফেলছি, কিংবা হলের গেস্ট রুমকে অফিস রুম বানিয়ে ফেলছি। তো এই ধরনের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আমাদের ছিল, এই ধরনের প্রত্যেকটা সীমাবদ্ধতাকে ওভারকাম আমরা করেছি। আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তির টোটাল শুটিং করতে সময় লেগেছে 3 মাস, এবং এই 3 মাসে আমরা কিন্তু রেগুলার একসাথে কাজ করতে পারিনি। যেদিন আমরা সবগুলো ক্যারেক্টারকে, সবগুলো কাস্ট যারা করছেন সবাইকে অ্যারেঞ্জ করতে পেরেছি, তখন আমরা এভাবে ভেঙে শ্যুট করেছি। এবং এক্ষেত্রে আমি আমার একটা বাজে এক্সপিরিয়েন্স বলবো। দেখা যাচ্ছে আমরা যখন ক্যাম্পাসের খুব নোন ফেস, অনেক নোন ফেস কেউ একজন আমাদের সাথে কাজ করছেন, তিনি হয়তো বা ঢাকায় থাকেন, তিনি হয়তো অন্য কোনো একটা প্রফেশনের সাথে জড়িত, তো তাকে যখন আমরা কাজ করছি তার জন্য দেখা যাচ্ছে যে আমরা অন্য যারা ক্যাম্পাসে আছি, আমরা যারা খাটছি এটার পেছনে, আমরা যারা এটার পেছনে পরিশ্রম করছি, তারা দেখা যাচ্ছে যে আমরা আমাদের সেটআপ নিয়ে বসে আছি ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা, এমন সময় আমরা ওয়েট করছি। আমাদের অন্য যারা কাজ করছে তাদেরও সবার অনেক কাজ থাকছে, তারা তাদের সব কাজ ফেলে, ক্লাস ফেলে, টিউটোরিয়াল ফেলে তারা এখানে অপেক্ষা করছে, কিন্তু সেই মানুষটি আসতে দেরি করছেন। তো এক্ষেত্রে একটি বাজে অভিজ্ঞতা আমাদের হয়েছে, কিন্তু তারপরও সব মিলে আমরা কাজটি চালিয়ে নিয়ে গেছি। তো এক্ষেত্রে আপনারা যারা আমাদের ক্যাম্পাসে অনেকেই এখন চলচ্চিত্র নির্মাণ করছে, শর্ট ফিল্ম তৈরি করছে, কিংবা টেলিফিল্ম বা নাটক নির্মাণ করছে, তারপরে অ্যাসিস্ট্যান্সি করছে বিভিন্ন জায়গায়, তারা যদি ক্যাম্পাসে সামনে তারা যদি কোনো কাজ করতে চান, আমার একটা সাজেশন আছে, সেটা হচ্ছে আপনারা দয়া করে শুধুমাত্র নন ফেসের দিকে তাকাবেন না, আপনারা একটু ভাববেন যে ক্যাম্পাসের প্রচুর অনেক ছেলে মেয়ে ক্যাম্পাসে যারা আছে অনেক প্রতিভাবান, অনেক ভালো অ্যাক্টিং জানেন। যেমন আমি যদি বলি, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অনেকেই খুবই ভালো অভিনয় করেন। জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়াম, জাহাঙ্গীরনগর থিয়েটার টিএসসি এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলো
তাদের মাঝেও অনেক ভালো অভিনেতা অভিনেত্রী আছে। তো আমরা একটু মানে এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনাদের হচ্ছে একই সাথে শুটিং টাইমে যথাসময়ে প্রেজেন্স পাবেন তাদের, কারণ তারা সব সময় টাইম মতো উপস্থিত থাকেন এবং তারা অত্যন্ত অ্যাক্টিভ, সেক্ষেত্রে তারা কাজের ক্ষেত্রে অত্যন্ত সিনসিয়ার। তো আমাদের একটু বাজে অভিজ্ঞতা হয়ে গেছে, তো আশা করছি আমরা যদি এরপরে কোনো নির্মাণে যাই আমরা বিষয়গুলো বিবেচনা করব। আর সবথেকে আরেকটা বড় বাজে অভিজ্ঞতা সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে পোস্টার করেছি, এই পোস্টারটি বানানোর পরে অনেকেই সমালোচনা করেছেন, অনেকে প্রশংসাও করেছেন পোস্টারের, কিন্তু এই যে পোস্টারটি লাগানোর সময় দেখা যাচ্ছে আমরা খুব বেশি হ্যান্ডস পাচ্ছি না। এই যে আমার সাথে সুজন বসে আছে, দোয়েল ভাই বসে আছেন এবং কায়সার ভাই বসে আছেন, আমি আছি, আমরা এই 4 জন মানুষই ঘুরে ফিরে আমরা বিভিন্ন জায়গায় পোস্টারিংয়ের সময় যাচ্ছি। আমাদের সাথে আরও অনেকে সাহায্য করেছে, অভি, তারপরে ছোটন মাহমুদ, SMK রানা, তারপরে আমার বন্ধু শোয়েব আক্তার, এরকম অনেকে, এবং লিখন নামে একটি ছোট ভাই যে আমাদের ক্যাম্পাস স্টুডেন্ট না, সে গণবিশ্ববিদ্যালয়ে পড়ছে, সেও আমাদেরকে অনেক সহযোগিতা করেছে পোস্টারিংয়ের ক্ষেত্রে। কিন্তু আমরা এই পহেলা বৈশাখ পর্যন্ত আমরা নিজেরা প্রত্যেকটি হলে পোস্টার লাগিয়েছি, আমাদের পোস্টার ছিঁড়েও ফেলা হয়েছে। সুফিয়া কামাল হলে আমরা পোস্টার লাগিয়েছিলাম, সেই হলেও আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। মীর মোশাররফ হোসেন হলে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, রফিক জব্বার হলে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। সব কিছু মিলে আমরা একটা বাজে সিচুয়েশন পার করেছি। যাই হোক, এসব অভিজ্ঞতা আমাদের দরকার ছিল, আমরা আরও বেশি আমাদের ভেতরে জেদ চেপে গিয়েছিল যে এই শোটি যেভাবেই হোক আমরা সাকসেসফুল করেই ছাড়বো। তো আমরা চাই যে দর্শক আপনারা আপনাদের ভালোবাসার প্রমাণ দিন এবং কালকে আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তির শোয়ে এসে আপনারা আপনাদের উপস্থিতির মাধ্যমে আপনারা প্রকাশ করুন যে আপনারা আসলে সৃজনশীল এই ধরনের কাজগুলো, যেগুলোর পেছনে অনেক শ্রম আছে, যেসব শ্রমকে আসলে মূল্য দিয়ে বিচার করা সম্ভব নয়। যে সময় একটা মানুষ চাকরির পড়ালেখা করছেন, তিনি তার চাকরির পড়ালেখা ছেড়ে দিয়ে তিনি এসে যে এই কাজগুলো করছেন, তিনি কিসের জন্য করছেন? অবশ্যই তিনি কোনো ফিনান্সিয়াল লাভের জন্য করছেন না, তিনি একটি কাজকে ভালোবেসে কাজ করছেন, একটা সৃজনশীলতা, একটা কালচারাল প্র্যাকটিসকে তিনি ভালোবেসে কাজ করছেন। এই জায়গাগুলো যাতে আরও ভালোভাবে তৈরি হয়, আরও যেন শানিত হয়, আমাদের ক্যাম্পাসে যারা কাজ করছে, আরও বিভিন্ন যারা কাজ করছেন তারা যাতে অনুপ্রাণিত হয় এবং আমরাও যাতে অনুপ্রাণিত হই, সেই জন্য দর্শকদের উচিত নিয়মিত আমরা যারা কাজ করি তাদের কাজগুলোকে প্রেইজ করা এবং আমাদের পাশে থাকা, আর আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। অবশ্যই আমাদের যেসব বেসিক যেসব ভুল ত্রুটি করেছি সেসবে আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, সেটাই আশা করছি। ধন্যবাদ। অবশ্যই শুভ্র ভাই আসলে বেশ সুন্দর করে তাদের সীমাবদ্ধতাগুলো নিয়ে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে গত আমাদের একটা এপিসোডে রিসান এবং সৈকত, তারা দুজনই কাজ করছে, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এবং তাদের গল্পটাও প্রায় এরকমই, যে সীমাবদ্ধতার আসলে আমাদের শেষ নেই, সেই এত সীমাবদ্ধতা পার হয়ে এ ধরনের কাজ করে সেটা সবার একদম সাকসেসফুল করাটা আসলে অনেক কষ্টের। তো আমরা জানি জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর পরিবারের সদস্য যারা আছেন তারা সেই শ্রমের মূল্য দিতে জানে এবং এর আগেও তারা মূল্য দিয়েছে এবং আমরা আশা করব আগামীকালও আপনাদের যে টেলিফিল্মটি রিলিজ হবে, প্রিমিয়ার শো হবে, সেই টেলিফিল্মেরও তারা মূল্য দেবে। তো এই মুহূর্তে আবারও আমি কায়সার ভাইয়ের কাছে চলে যাব, কায়সার ভাইয়ের থেকে কিছু শুনতে চাই। আচ্ছা, আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা যখন ক্যাম্পাসে একটা কাজ করি না, আমরা কিন্তু কেউ কোনো প্রফেশনাল কাজকর্ম করি না। দেখা যায় রুমে বা লাইব্রেরিতে বসে একটা স্ক্রিপ্ট লেখা হয়, যেমন আমার নিয়োগ বিজ্ঞপ্তির টোটাল স্ক্রিপ্টটা লেখা হচ্ছে লাইব্রেরিতে। প্রত্যেকটা পার্সন মনে করতো যে ছেলেটা লাইব্রেরিতে পড়াশোনা করতেছে, কৃষি ব্যাংকের পরীক্ষা, ইউসিবি ব্যাংকের পরীক্ষা, উপরে আমার ব্যাংকের বই রয়েছে, বাট ঠিক তলে একটা পেজ রয়েছে, তলে হচ্ছে আমি স্ক্রিপ্টটা সাজাচ্ছি। সবাই মনে করতেছে ছেলেটা কিন্তু পড়াশোনা করতেছে, কিন্তু আমি আসলে করতেছি না। এখন মজার ব্যাপারটা হচ্ছে আমরা যখন ক্যাম্পাসে কেউ কোনো কাজকর্ম করি, প্রথমে থাকে যে আমার ক্লোজ পার্সন কারা, তাদেরকে নিয়ে আমি কাজ করব। আমার রুমমেটটাকে, আমার ক্লোজ ফ্রেন্ডকে, কাকে মানুষ বেশি চেনে, ও তো অনেকদিন আগে আমার কাছে একটা রোল চাইছিল, অমুক ছোটো ভাই তো একটা রোল চাইছিল, আচ্ছা তাহলে হচ্ছে ওদেরকে নিয়ে আমি একটা কাজকর্ম করি। প্রবলেমটা হয় কি, ও তো অনেকগুলো প্রবলেমের কথা বললো, আমি একটু বলি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা একটা ইমোশনাল প্রবলেমে থাকি। ইমোশনাল প্রবলেমটা হচ্ছে যেগুলো বললাম, ক্লোজ ফ্রেন্ড, বড় ভাই, এটা হচ্ছে ইমোশনাল প্রবলেম। বাট কাকে নিলে আমার কাজটা আসলে ভালো হবে, এটা ওই মুহূর্তে কিন্তু আমার মাথাতে কিন্তু আউট হয়ে যায়। মনে হয় না ও তো আমার ক্লোজ ফ্রেন্ড, ও তো আমার সাথে থাকবি, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে লাস্ট পর্যন্ত থাকে না। 1 2 নম্বর কথা হচ্ছে, শুভ্রর সাথে আমি একমত যে কোনো কিছু আসলে জিরো বাজেট না, বা বাজেট কম বলে আসলে কিছু নাই, সব কিছুতে একটা বাজেট থাকে। এখন হতে পারে যে বাহুবলীর বাজেট হচ্ছে 5 কোটি টাকা বা 5 কোটি ডলার, বাট আমার নিয়োগ বিজ্ঞপ্তির বাজেট সাপোজ 500 টাকা, বাট এই 500 টাকাও আমার কাছে 5 কোটি টাকার মতো, বাট ওটা আমার কাছে নাই। যেমন
আমি যদি কিছু ভালো জুম লেন্স ইউজ করতাম, যেমন আমি টোটালি সাপোর্ট দিব যে টোটালি থ্যাঙ্কফুল টু এমএইচ হল। এমএইচ হলে আমার নাটকের সম্পূর্ণটা, টেলিফিল্মটা সম্পূর্ণটা শ্যুট করা, এমএইচ হলে শ্যুট করা। তো এমএইচ হলের কিছু সুন্দর সুন্দর টেক নেওয়া যেত যদি আমার কাছে একটা 70-200 লেন্স থাকতো, অথবা যদি একটা 55-250 লেন্স থাকতো, বাট আমার কাছে এটা নাই। সবটাই হচ্ছে দেখা যাচ্ছে প্রাইম লেন্স অথবা 18-105 দিয়ে করা ক্লোজ টেক নেওয়া। তো এটা কেন ম্যানেজ করতে পারিনি? নাম্বার 1, যাদের আছে তাদেরকে রিচ করতে পারিনি। নাম্বার 2, আমার ওটা ভাড়া করার টাকা নেই। সো ফিনান্সিয়াল সাপোর্ট অনেক বড় একটা ব্যাপার। টিউশনের টাকা পাচ্ছি, ওই টাকাটা নিয়ে সোজা নীল খেতে চলে যাচ্ছি। কিন্তু আমরা যারা দর্শকের কাতারে, তারা কিন্তু ব্যাপারগুলো বোঝে না। তারা চিন্তা করে নাটক দেখতেছিস, এরকম একটা সাউন্ড হলো কেন, আচ্ছা পাশ দিয়ে একটা গাড়ি গেল কেন, এটা কি দেখবে না? তো প্রত্যেকটা পার্সন আসলে দোষ ধরার একটা ধান্দায় থাকে। কিন্তু আমি বলবো যে ক্যাম্পাস প্রোডাকশন যেটা, সেক্ষেত্রে আগে আমাদের মাথার মধ্যে এটা ঢুকানো উচিত যে এদের কোনো ফিনান্সিয়াল সাপোর্ট নাই। 1, 2 নাম্বার কথা হচ্ছে এরা টোটালি কোনো ফিনান্সিয়াল হেল্পের জন্য অথবা কোনো মানে টাকা ইনকাম করার জন্য এই জিনিসগুলো করে না। যেমন রিসান সৈকত, মানে যদি আমরা কখনো কোনো গিফট পেয়ে যাই বা কোথাও অ্যাওয়ার্ড পেয়ে যাই, এটা টোটালি একটা বোনাস থাকে। ব্যাপারটা বোঝা গেছে? আর যেটা করা হয় টোটালি নিজে নিজে। এবং এমনও আমার কিছুদিন গেছে যে রোল করতেছে, তাকে তো অন্তত আমার একটা চা একটা সিগারেট তো খাওয়ানো উচিত, দেখা যাচ্ছে মাঝে মধ্যে ওই টাকাটাও থাকে না। আমি নিজে, আমার বন্ধু তানভীর স্যার ছিল, ওকে বলছি দোস্ত একটু সিগারেটটা কেন, দোস্ত একটু চাটা কেন, এরকম আমার কিছু সিচুয়েশন গেছে। কিন্তু মানে আমি বলবো যে তারপরেও মানে নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে যতটুকু পারা যায়, একটা ক্যামেরা, একটা ট্রাইপড, একটা বুম দিয়ে যতটুকু পারা যায় আর কি। কখনো কখনো এমন হয়েছে যে সাউন্ড একটু ঝামেলা, ডিরেক্ট সাউন্ড নিয়ে নিচ্ছি। আর কখনো যদি একটু বুমটা পাইছি, আরেকজনের কাছ থেকে ধার করে এনে বুমটা দিয়ে কাজ করে ফেলছি। তো এই কারণে আসলে আমার কাছে মনে হয় যে কোনো কিছু একটা বিচার করার আগে তাদের সামর্থ্যটা দেখেন, যে তারা আসলে কতটুকু সামর্থ্য দিয়ে কতটুকু আউটপুট তারা বের করলো। হ্যাঁ, এইটা দেখে আমার কাছে মনে হয় যে কোনো একটা কিছু বিচার করা উচিত। আর 2 নম্বর কথা হচ্ছে কাস্টিং সিলেকশনটা অনেক বড় একটা ব্যাপার, টিম মেম্বার অনেক বড় একটা ব্যাপার। যেমন আমি এবার আমার নিয়োগ বিজ্ঞপ্তির টিম মেম্বারদের কাছ থেকে আমি অতটা হেল্প চাইনি যতটুকু আমার এক্সপেকটেশন ছিল। ক্যাম্প সূত্রের টাইমে আমি স্বীকার করতে অবশ্যই বাধ্য যে আমার ক্যাম্প সূত্রের টিমটা অনেক ভালো ছিল। মানে অন্তত তারা ক্যাম্পাসে ছিল, তারা অন্তত ম্যান টু ম্যান, যে কালকে আমার শো, ম্যান টু ম্যান কিন্তু আমার একটু বলতে হচ্ছে দোস্ত কালকে শো আসিস। এই জিনিসটা কিন্তু আমি ক্যাম্প সূত্রের টাইমে যতটুকু পেয়েছিলাম বা টিউশন ওয়ান্টেডের টাইমে যতটুকু পেয়েছিলাম, নিয়োগ বিজ্ঞপ্তির টাইমে আমার কাছে স্ক্রিপ্টটা ওই দুটার থেকে বেশি ভালো লাগছে। মানে যদিও আমি ডিরেক্টর, বাট একটু হলেও তো আমি কষ্টটা বেশি করছি। সো টিম মেম্বারদের কাছে আমার একটা এক্সপেকটেশন থাকে, তারা ঠিকমতো টি শার্টটা নিল কিনা, ঠিকমতো প্রোফাইল পিকচারটা চেঞ্জ করলো কিনা, ঠিকমতো মানুষজনকে বললো কিনা, দেখা যায় এটা থাকে না। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে আসলে যারা ক্যাম্পাসে থাকে তাদেরকে নিয়ে আসলে বেসিক্যালি কাজকর্ম করা উচিত। আর জাহাঙ্গীরনগর টিএসসি বা যে আমাদের এখানে শুভ্র আছে সাংস্কৃতিক জোটের প্রেসিডেন্ট, আমাদের হাতে আসলে অনেক ভালো ভালো অ্যাক্টর থাকে, কিন্তু আমরা চিন্তা করি কে সুন্দর, কাকে শাড়িতে ভালো লাগবে, কাকে সালোয়ার কামিজে ভালো লাগবে, আরে ওর প্রোফাইল পিকচারটা তো অনেক সুন্দর, ও তো অনেক বড় কেউ হয়ে গেছে, ওকে নাও। কিন্তু এই সমস্ত মানুষজনকে নিলে মাঝে মধ্যে কিছু কিছু প্রবলেম ফেস করতে হয়। এবং শুধু আমি না, যারা নিছে তাদেরকে নিয়ে কাজ করছে অনেকে এই সমস্ত ব্যাপারে ফেরা। সো আমার কাছে মনে হয় যে যারা এই মুহূর্তে যারা শুনছেন, যারা নিয়োগ বিজ্ঞপ্তি কালকে দেখবেন, সবাইকে একটা কথা বলবো যে খুব কম বাজেটে সর্বোচ্চ মানে মেন্টাল টর্চারের থেকে কাজটা করা। সো ইনশাল্লাহ ভালো লাগবে, সব কিছু মাফ করে দিয়ে আপনারা দেখবেন, এই আর কি। ভাইকে ধন্যবাদ। ভাইরা প্রথম থেকেই আসলে অনেক কষ্ট করে, অনেক সীমাবদ্ধতা পেরিয়ে কাজগুলো করে যাচ্ছে। ভাইয়ের কাছে জানতে চাবো, ভাই আপনার প্রথম কাজ কি এবং তারপর আসলে কিভাবে শুরুটা করলেন? আচ্ছা, প্রথম কাজ ছিল টিউশন ওয়ান্টেড, এটা 2013-তে করা। তারপরে কিছু শর্ট ফিল্ম বানানো হয়েছে, যেমন পলাশ সাহানের ডিরেকশন একটা কাজ করেছিলাম, বোঝে না কেউ বোঝে না, ওটা একটু 18+ ছিল আবার। তারপরে একতারা নামে একটা ডকুমেন্টারি করা হয়েছে 43 তোমাদের বন্ধু ফকির সাহেবকে নিয়ে। তারপরে ব্লাইন্ড গেম করা হয়েছে, তারপরে ব্লাইন্ড গেম করা হলো, ক্যাম্পসূত্র করা হলো। হ্যাপি মাদার্স ডে নামে একটা শর্ট ফিল্ম আছে ইউটিউবে, এটা অনেক ভিউ, মানে মাদার্স ডেকে নিয়ে। আমি বেসিক্যালি একটু ফ্যাক্ট নিয়ে কাজ করতে পছন্দ করি। তারপরে তো ক্যাম্পসূত্র চলে আসলো, এরপরে bdjobs.com নিয়ে একটা কাজ করছি, ঠ্যাং নিয়ে, মানে আমার একটা শর্ট ফিল্ম আসছে, ওটার নামই হচ্ছে ঠ্যাং, জাস্ট ওখানে শুধু ঠ্যাং দেখানো হবে, মানুষের পা নিয়ে একটা কাহিনী। দেন তারপর একদিন চিন্তা করলাম, দোয়েল ভাইকে বলতেছিলাম যে দোয়েল ভাই অনেকদিন তো নাটক বানাই না, মানুষজন তো, আমি তো ক্যামেরা ধরাই ভুলে গেছি, তো আসেন কিছু একটা বানাই। তো এটা বানাতে দেখলাম যে না, মোটামুটি একটা স্ক্রিপ্ট দাঁড় হচ্ছে আর কি। আর নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে টোটালি একটা স্ক্রিপ্ট বেসড ড্রামা, সো ডায়লগুলো ইম্পর্টেন্ট, এই আর কি। সো ডায়লগুলো ইনশাল্লাহ ভালো লাগবে, এই আর কি। এই টোটাল 8টা-9টা কাজকর্ম নিয়ে পেপসির একটা থিওরিটিক্যাল একটা টিভিসি করা হয়েছিল, মোটামুটি এই তো। ধন্যবাদ কায়সার ভাইকে। আসলে ভাইরা অনেক সীমাবদ্ধতা পেরিয়ে তাদের কাজগুলো করে যাচ্ছে হাজারো কষ্টের মাঝে, তাদের সম্পূর্ণ নিজেদের ভালোবাসা থেকে। এখন আমরা আবার তাদের কথা আরও শুনবো আমরা, তারা কিভাবে তাদের এই কাজগুলো করছে।
তবে তার আগে আমরা চলে যাব গানে। রানা, আমরা কি গান শুনবো এখন? হ্যাঁ, অবশ্যই। সুজন ভাই আছে, সুজন ভাই একজন বেশ প্রখ্যাত শিল্পী, তো অবশ্যই সুজন ভাইয়ের কাছে অবশ্যই গানে চলে যাব আমরা। তার আগে আমি একটা ছোট কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি নাটকের একটা ভাইটাল ক্যারেক্টার হচ্ছে বেলাবোস, কারণ আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে একটা বেলাবোস থাকে, এবং যেহেতু এটা নিয়োগ, এই নিয়োগটা হচ্ছে যখনই আমি একটা নিয়োগ পাই তখনই কিন্তু একটা গার্লফ্রেন্ডের নিয়োগ হয়, তখনই কিন্তু বেলাবোসটা চলে আসে। আর সত্যি কথা যেটা বলতে যে অঞ্জন দত্তের ওই সুন্দর গানটা চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এবার ওইটা গানটা গেয়েছে নাটকের মধ্যে সুজন, তো সেই গানে একটা সুন্দর একটা এখন শুনবো, এবং হি ইজ রিয়েলি গুড সিঙ্গার। আমরা তো অবশ্যই জানি, সুজন ভাই একজন প্রখ্যাত শিল্পী, ক্যাম্পাসে ওয়েল নোন ফেস, অন্তত সিঙ্গার হিসেবে সে ওয়েল নোন। তো হ্যাঁ, নারী জাতিদের কাছে তো সে একটু বেশ ছোট বললাম যে মেয়েদের কাছে বিশেষ করে সুজন ভাইয়া গান শোনান। তো যাই হোক, সুজন ভাইয়া আপনার কাছে অবশ্যই আমরা গান শুনবো। ভাইয়া তাহলে একটা গান শুনি, সুজন ভাইয়া গান শুনি। না, তুই মেয়েদের মতো করে বলতে চাইলে তো হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমি আসলে খুবই 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 কৃতজ্ঞ কায়সার আহমেদ সাব্বির, ক্যাম্পাসের প্রখ্যাত ডিরেক্টর একজন, আমাকে চান্স দিয়েছেন তার অনবদ্য সৃষ্টি নিয়োগ বিজ্ঞপ্তিতে একটা গান গাওয়ার জন্য। তো আমি সেইখান থেকে আসলে যে গানটা করেছি সেটাই গাওয়ার চেষ্টা করছি। গানটা অঞ্জন দত্তের, খুবই বিখ্যাত একটা গান। অবশ্যই। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস, স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম, চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139? বেলা বোস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতে আর হারাতে। হ্যালো 2441139, দিন না রেখে বেলাকে একটিবার, মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা, রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের ঊর্ধ্বশ্বাস, কত প্রতীক্ষা, আর কটা দিন তারপর বেলা মুক্তি, কসবার ওই নীল দেওয়ালের ঘর, সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে, তোমার আমার লাল নীল সংসার। এটা কি 2441139? বেলা বোস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতে আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটিবার, মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি,
কান্নাকাটির হল্লাহটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? Two, three. এমন পরিচয় অনুমতি প্রার্থনা, এমন পরিচয় অনুমতি প্রার্থনা, সবই নয় নিবেদন, কিছুই যে লাগে না, নিজেরই অজান্তে হৃদয়ের অনন্তে কিছু কথা ভালো লাগার করে যাই রচনা। এমন পরিচয় অনুমতি প্রার্থনা। তারা এলোমেলো ভাবনায় কত কথা বলে যাই, শুধু তারই সাথে এ যেন কল্পনা, মিলন মোহনা, রঙিন চাদর বোনা, এমন বিনিময় কিছু শুভ সূচনা। এমন পরিচয় অনুমতি প্রার্থনা। আধারে চুপি চুপি আঁকা বাঁকা তুলিতে কত ছবি এঁকে যাই, এত আপন করে এ যেন প্রভাতে গভীর আবেশে স্নিগ্ধ শিশির ছোঁয়া। এমন গীতিময় কিছু শুভ সূচনা। এমন পরিচয় অনুমতি প্রার্থনা। এমন বিনিময় কিছু শুভ সূচনা। এমন গীতিময় কিছু শুভ সূচনা। এমন পরিচয় অনুমতি প্রার্থনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ভয়েস অফ জাহাঙ্গীরনগরে।
আপনার সঙ্গে আছে আমি রানা, আমার সঙ্গে আছে সাজ্জাদ, সুদীপ্ত এবং পাপ্পু। এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল আমাদের ক্যাম্পাসে রিলিজ হবে নিয়োগ বিজ্ঞপ্তি টেলিফিল্মটির যারা কলাকুশলী ছিল, নিয়োগ বিজ্ঞপ্তির পরিচালক এবং কাস্ট যারা ওখানে অভিনয় করেছেন, সবাইকে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের গল্পগুলো শুনছিলাম। তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি তৈরির পিছনের যে সীমাবদ্ধতা কিংবা পিছনের যে কাহিনীগুলো, সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। তো এই মুহূর্তে আমরা চলে যাব ভাই, হ্যাঁ, দোয়েল ভাইয়ের কাছে আমরা চলে যাব। দোয়েল ভাই, আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কতটা আশাবাদী? এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনাদের একটা নতুন কালকে রিলিজ হবে, তো এই রিলিজের পিছনে আসলে আপনাদের প্রশাসন কিংবা অন্যান্য জায়গার যে সাপোর্টটা, ক্যাম্পাসের মানুষজনদের যে সাপোর্ট এবং কাজ করার এনভায়রনমেন্ট যেটা, সেই এনভায়রনমেন্টটা আপনাদের কতটুকু ছিল? ধন্যবাদ রানা তোমাকে। আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আমি অনেক আশাবাদী, কারণ হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি যেরকম প্রমোশনস প্লাস হচ্ছে যেরকম স্ক্রিপ্ট সব এভরিথিং, এটা নিয়ে আসলে আমি তো অবশ্যই এক্সাইটেড। এবং হচ্ছে যে আমরা জানি যে অনেকেই আমাদের ট্রেলারটা দেখেছেন এবং আমাদের ট্রেলারের ভিউটা অনেক বেশি, প্লাস হচ্ছে তিনটা প্রোমো এটাও বেশ প্রশংসনীয় হয়েছে জাহাঙ্গীরনগর, প্লাস হচ্ছে যে জাহাঙ্গীরনগরের বাইরেও অনেকে দেখেছে। আর হচ্ছে যে ক্যাম্পাসের সাপোর্ট যেটা আসলে নিয়োগ বিজ্ঞপ্তি করতে আসলে সব কিছুতেই তো আসলে একটা হচ্ছে যে অবস্ট্রাকলস থাকবেই, সেটা যত কিছুই হোক একটা বাধা বিপত্তি আসবে। তারপর ওভারঅল যদি বলি তাহলে হচ্ছে যে সব কিছু মিলায়ে সাপোর্ট আসলে অনেক পজিটিভ সাপোর্ট পেয়েছি আমরা। এবং হচ্ছে যে এনভায়রনমেন্ট ক্যাম্পাসে আমাদের যেহেতু শুটিং ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরেও হয়েছে, ক্যাম্পাস থেকে আমরা মোটামুটি ভালো একটা সাপোর্ট পাইছি। যদিও হচ্ছে যে লোকজনের যে সাপোর্টটা এটাই হচ্ছে যে সবচেয়ে বড়, যে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট। এবং নিয়োগ বিজ্ঞপ্তি করার সময় যেটা হয়েছে আসলে সবাই দেখা যাচ্ছে অনেকটা বলা যায় যে ভাই ব্রাদার্স আর কি, ঠিক আছে, সেখানে মিলে আসলে এই ব্রাদারহুড যেটা আর কি, সেটা অবশ্যই আমরা ফুল সাপোর্টটাই পেয়েছি। এবং হচ্ছে যে এভরিথিং বলা চলে ফার্স্ট টু লাস্ট, যেটা মানে এই 3 মাস জুড়ে আমাদের দেখা যাচ্ছে অনেক মানে টাইম একটা নির্দিষ্ট দেখা যাচ্ছে সবসময় তো আর করা হয় না, দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট টাইম মেপে করা হয়েছে আর কি। সে জায়গায় দেখা যাচ্ছে সবার একটা শিডিউল ছিল বা সবাই কীরকমভাবে কাজে দেখা যাচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে যে একটা টাইম হচ্ছে না, আবার অনেকের হচ্ছে যে ঠিক এরকম না, যার যে শুটিং যে জায়গা থেকে সেই জায়গা থেকে ডিরেক্টর কায়সার আহমেদ সাব্বির এটা অনেকটা মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ আর কি, যেটাকে বলা চলে ম্যাক্সিমাইজ, এটা করেছে আর কি। সো সব কিছু মিলে আসলে আমি খুবই পজিটিভ যে দর্শকরা অবশ্যই আসবে এবং হচ্ছে যে তারা এনজয় করবে ফুল টেলিফিল্মটা। ধন্যবাদ। ধন্যবাদ দোয়েল ভাইকে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর। আপনাদের মতামতগুলো অনেকেই আমাদেরকে টেক্সট পাঠাচ্ছে, যেমন ফেসবুকে পেজ আমাদের অনেকেই টেক্সট পাঠাচ্ছে, যেমন ফেসবুকে টেক্সট পাঠিয়েছে কে, হৃদয় পাঠিয়েছে হচ্ছে আগামীকাল দেখতে যাব অবশ্যই। তারপর পাঠিয়েছে রিয়াদ ভাই পাঠিয়েছে রানা তোর ভয়েসটা বেশ সুন্দর। রিয়াদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে আপনাদের মতামতগুলো জানাতে থাকুন। আপনাদের মতামতগুলো জানানোর যে মাধ্যমগুলো আমি আবার বলে দিচ্ছি, আমাদের ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/voiceofjahangirnagar, অথবা আপনি চাইলে ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে voiceofjahangirnagar@gmail.com, অথবা এখানে আমাদের লাইভ চ্যাট অপশন খোলা আছে, সেখানে চাইলে আপনি আপনার মতামতগুলো জানাতে পারেন। ভয়েস অফ জাহাঙ্গীরনগর নিয়ে আমি একটু ভাই আপনাদের বলতে চাই, বা আমাদের যারা শ্রোতা আছেন তাদেরকেও যেটা বলতে চাই, ভয়েস অফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো কোনো রেডিও স্টেশনের যাত্রা শুরু করে। বাংলাদেশে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় কিংবা তার বাইরে যেসব বিশ্ববিদ্যালয় আছে, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে রেডিও স্টেশন আছে, কিন্তু আমাদের ক্যাম্পাসে ছিল না। তো ওটা দেখে আসলে আমাদের জাহাঙ্গীরনগরে কেন নেই, তো তারই ধারাবাহিকতা আসলে আমরা চেষ্টা করে আজকে লাইভ ব্রডকাস্ট করতে পারছি। তো আমাদের যারা শ্রোতা আছেন কিংবা জাহাঙ্গীরনগরের যারা আছেন, জাহাঙ্গীরনগর পরিবারের যারা সদস্য, তাদের কাছে একটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের আসলে অনেক সীমাবদ্ধতা আছে এবং সীমাবদ্ধতা পার হয়ে আমাদেরকে ব্রডকাস্ট করতে হচ্ছে। যে কোনো ধরনের ভুল ত্রুটি, যে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। তো এই মুহূর্তে আবারও আমি চলে যাব আগামীকাল যে নিয়োগ বিজ্ঞপ্তি টেলিফিল্মের যে পরিচালক কায়সার ভাইয়ের কাছ থেকে শুনবো। কায়সার ভাই, বেলা বোস নিয়ে আপনি একটু কিছু বলেন। কালকে তো আপনাদের বেলা বোসের একটা বড় পার্ট আছে, বেলা বোস নিয়ে কিছু কথা হবে, তো সেই বেলা বোস নিয়ে আপনি কিছু বলেন। এই যে মানে এতক্ষণ পরে একটা লাইনে আসছো তুমি, ঠিক আছে, বেলা বোস। আচ্ছা, এটা হচ্ছে বেলা বোস আসলে 2 প্রকার। এটা হচ্ছে 90s-এর একটা বেলা বোস ছিল, আর এখন 2000 একটা বেলা বোস চলে আসছে। আমাদের যে 90s-এর যে বেলা বোসটা ছিল, আমি ধরলাম যে আমাদের মাদের টাইম বা আমাদের খালাদের টাইম বা আজ থেকে 20 বছর আগে যে বেলা বোসটা ছিল, তাদের এক্সপেকটেশন ছিল যে আমার বয়ফ্রেন্ড একটা চাকরি করে। কি চাকরি এটা কিন্তু না, আমার বয়ফ্রেন্ড চাকরি করে, চাকরি এনাফ, এটা নিয়ে আমি
আমার বাবার সামনে তোমাকে নিয়ে দাঁড়াতে পারবো, আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে পারবো, কোনো রেস্টুরেন্ট চিনে না, যা দিবা তাই খাবো, এতেই আমি হ্যাপি। প্রবলেমটা হচ্ছে যখন 2017, এখন তো তোমার বেলাবস 2017 হয়ে গেছে, যদিও বেলাবস 2017 নিয়ে আমি একটা কাজ করব। এখন আসলে অনেক অপশন চলে আসছে। ছেলে ব্যাংকার হলে হবে না, বিসিএস ক্যাডার লাগবে, বিসিএস ক্যাডার হলে হবে না, এটা লাগবে ওইটা লাগবে, দেন হচ্ছে কর্পোরেট জব করলে এরকম হইতে হবে সেরকম হইতে হবে। তো তো আমাদের বর্তমানে যে বেলাবসগুলো, এই বেলাবসদের এক্সপেকটেশনটা আসলে এত বেড়ে গেছে, এখানে আসলে অঞ্জন দত্তরা কাইন্ড অফ খিচখায় যেতেছে, মানে আমরা যেটাকে জাহাঙ্গীরনগরে বলি যে খিচখায় গেছে। তো আমরা যারা অঞ্জন দত্ত, ঠিক আছে, তো আমাদের অঞ্জন দত্তরা আসলে আমাদের বেলাবস নিয়ে খুব ঝামেলা আছে, বুঝছো। এই মনে করো যে আমি তো বেকার, এখন যদি কোনো বিসিএস ক্যাডার চলে আসে তাহলে তো আমার অবস্থা কাহিল। আবার দোয়েল ভাই বেকার, এখন যদি কোনো ব্যাংকার চলে আসে তাহলে তো বেলাবসের অবস্থা কাহিল। তো এই সমস্ত ব্যাপার ট্যাপার কিছুটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে, যেমন এই মুহূর্তে যারা যারা শুনছেন তারা যদি ঠিক অন দ্যাট মোমেন্টে আপনার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করেন যে এই বছর অর্থনীতিতে নোবেল পুরস্কারটা কে পাইছে, যেটা বিসিএস বলেন ব্যাংক বলেন, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, বা ধান উৎপাদনে বাংলাদেশ কততম, যেটা আমরা চাকরির পরীক্ষাতে গেলে আমরা পাবোই, এটা কিন্তু বেলাবস জানে না। বেলাবস কিন্তু এটা জানে না যে একটা সিভির সাথে একটা কাভার লেটার পাঠাইতে হয়। অনেক আমি বলি নাই সব বেলাবস, যারা জানে তারা কিন্তু বেলাবস না, ঠিক আছে। এবং হচ্ছে আমি যাব ভাইবা দিতে, কি ফেস করবো, ভাইবার জন্য কার বই পড়বো, MP3 পড়বো না প্রফেসরস পড়বো, এই যে ডেরিগেটে যে একটা ঝামেলার মধ্যে থাকি আমরা, এই প্রবলেমগুলো আসলে বেলাবসটা দেখে না, বিকজ 2017। বাট এই প্রবলেমগুলো দেখতো 90s-এর 80s-এর বেলাবসটা দেখতো যে না না তুমি কষ্ট করতেছো, করো বাবা, তুমি যা পারো তাতেই করো, তাতেই আমি হ্যাপি, ঠিক আছে, আমি তোমার বাচ্চার মা হব। এখন প্রবলেমটা হচ্ছে যে 2017 সালে যে বেলাবস, বুঝছো ভাই, মানে এই বেলাবসে পাইতে গেলে এদেরকে পাওয়া যাবে না, এদের মেয়ের জন্য ওয়েট করতে হবে, এই আর কি। তো এরকম কিছু ব্যাপার একটু ফানিভাবে নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে দেখানো হয়েছে। তারপরে বলবো যে সাপোর্টের যে ব্যাপারটা বললাম, যে আমার যে নিয়োগ বিজ্ঞপ্তির যে টিমটা, আমি অবশ্যই তারা খুব ভালোবাসার মানুষ, খুব কাছের মানুষ তারা। এই যে আমাদের এখানে সুজন আছে, শুভ্র নক্ষত্র আছে, দোয়েল ভাই আছে, ইংরেজি ডিপার্টমেন্টের সাকিব আছে, হিস্ট্রির আরমিন আছে, মিতু আছে, তারপর হচ্ছে শোয়েব আক্তার আছে, দেন SMK রানা, ছোটন, তারপর হচ্ছে আমার একটা বন্ধু আছে, অবসর বেলাবসকে পাইছে, রিয়াজুল, মার্কেটিং 40-এর। তো মোটামুটি সবাই মিলে, তারপরে আমি মানে আবদালি, জহিরুল কবির, মানে মোটামুটি এই পার্সনগুলো যারা, বিশেষ করে আমি কিছু বড় ভাইয়ের আমি সাপোর্ট অনেক পেয়েছি, যেমন আরাফাত নোমান ভাই আছে আমাদের ক্যাম্পাসে, তোমরা সবাই চিনো আরাফাত নোমান ভাই। আরাফাত নোমান ভাইয়ের টাকাটা দিয়ে হচ্ছে আমি অডিটোরিয়ামটা বুক দিয়েছিলাম, সে আমাকে একটা টাকা দিয়ে হেল্প করছিল। রুবাইয়ের সব নাম রাখি আপু একজন আছে 38 ইংরেজির, সে আমাকে যে টাকাটা দিয়েছিল ওই টাকাটা দিয়ে আমি নিয়োগ বিজ্ঞপ্তি টিকিট করেছি। আসলে এরকম কিছু বড় ভাইরা, বড় আপুরা, প্লাস কিছু কাছের ফ্রেন্ড, আমার খুলনায় কিছু ফ্রেন্ড আছে, আবিদ বা রিয়াজুল, কিছু কিছু ফ্রেন্ড আছে, জিলানি, কিছু কিছু ফ্রেন্ড আছে, তাদেরকে যখন আমি একটা বলছি দোস্ত আমি একটা কাজ করতেছি, এরকম একটু প্রবলেমে পড়ছে, অথবা ক্যাম্পাসেও যে করছে, ইভেন যে আমার নিয়োগ বিজ্ঞপ্তির একটা টি-শার্ট যে নিছে, সেই লোকটার কাছে আমি দিল থেকে আসলে কৃতজ্ঞ, যে মানে এটা আমার কাছে একটা হেল্প, যে সে আমার টিকিটটা পরে, মানে সরি সে আমার টি-শার্টটা পরে সে ঘুরতেছে। তো বলবো যে বড় ভাই, ছোট ভাই, কাছের ফ্রেন্ড, বন্ধু বান্ধবী, সবার কাছ থেকে মোটামুটি একটা অনেক ভালো একটা সাপোর্ট আমি পাইছি এখন পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকালকেও পাবো। এই আশাতেই আসলে প্রত্যেকটা কাজ, মানে তাদের ভালোবাসাটা পাইছি বলে হয়তো বা 3টা বছর পরে আমি আবার সেই ক্যাম্পসূত্র বানাইছিলাম 2014-তে, আর 2017-তে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, এর মধ্যে আসলে 3টা বছর অনেক অনেক কিছু চলে গেছে, চলে আসছে, তার মধ্যেও তারা সেই হেল্পটা তারা ধরে রাখছে, এই আর কি। অবশ্যই ভাই, আমরা আশা করব, আমি আমাদের এই ভয়েস অফ জাহাঙ্গীরনগর প্ল্যাটফর্মটি থেকে আমরা অবশ্যই আশা করব, এবং আমরা আশা করছি আপনারা আগামীকাল অনেক বেশি সফল হবেন, এবং নিয়োগ বিজ্ঞপ্তি কালকে ক্যাম্পাসে আমি নিজেও যাব, এবং এর আগে যে এইসব আপনাদের কাজ হয়েছে আমি আগেও বলেছি, সেসব আপনাদের যে কয়েকটা নাটক বা টেলিফিল্ম হয়েছে সবগুলো আসলে হাউসফুল ছিল, অডিটোরিয়াম হাউসফুল ছিল, কারণ অডিটোরিয়াম হাউসফুল থাকাটা আসলে অনেক বড় একটা ব্যাপার, কারণ এত বড় একটা বিষয়, সেটা আসলে এত বড় একটা অডিটোরিয়াম, এই অডিটোরিয়াম হাউসফুল হচ্ছে, এটা আসলে এই জাহাঙ্গীরনগরের ভালোবাসার একটি জায়গা। ভাই কায়সার ভাই, এবার আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনাদের যারা টিম ছিল, যারা অভিনয় করেছে বা এর সাথে সংশ্লিষ্ট যারা, তাদের সম্পর্কে একটু বলবেন, তাদের সবাইকে একটু জানাবেন। এটা হচ্ছে আমার টিম মেম্বারে যারা ছিল, আমি তো প্রথমে নাম বললাম, যেমন আমার ডিপার্টমেন্টের ফারা ছিল, ফারা মামুন নাসিরি, যে হচ্ছে আমাদের নাটকের বেলাবস। তারপরে আমার একটা ফ্রেন্ড ছিল তানভীর সাদ, তারপর লিখন নামে আমার একটা ছোটো ভাই ছিল, ওই ছেলেটা পয়লা বৈশাখের দিন রাতে, ওর বাসা হচ্ছে 20 মাইল থেকে আরও অনেক ভিতরে, ও রাত 9টার সময় বটতলাতে ছিল, রাত 1টার সময় সেখান থেকে একা একা সে পান্ডুয়াতে গেছে আর কি, 20 মাইলে গেছে। তো
তো এই মেম্বারগুলো মানে যে আমাদের সাথে যারা টিম মেম্বার যারা ছিল, সেটা আগেই বললাম যে আসলে অনেক হেল্প তারা করছে। একটা ফেসবুকে একটা পোস্ট শেয়ার করা, প্রোফাইল পিকচারটা চেঞ্জ করা, প্রত্যেকটা মানুষ আসলে অন টাইমে করছে এই আর কি। এই দিক থেকে আসলে আমি অনেক হ্যাপি। এবং তুমি যেটা বলছো যে অডিটোরিয়ামের যে ব্যাপারটা, আমি একটু নোট করতে চাই যে আসলে আমি কখনোই টিকিট সেল করি না। যেমন আমি ক্যাম্পাসে কিছু কাজকর্ম দেখেছি, বা তারা হচ্ছে জুনিয়র, আমরা করি কি যারা ডিরেক্টর তারা সবসময় জুনিয়রদেরকে ফোকাস করি যে জুনিয়র আসলে আমরা একটা শো দিব, আমাদের কিছু টাকা পয়সা একটু তাদেরকে টর্চার করে একটু যেমনি হোক আমার একটু লোকজন বেশি হবে। কিন্তু আসলে আমি এই কাজটা কখনো করি না। আমি বেসিক্যালি যে আজকে যেটা করলাম, আমি কিছু হলে যে জুনিয়রদেরকে বলে আসছি যে কালকে একটা নাটক আছে, তোমরা দেখতে যাও। কারণ আমি একটা জিনিস চিন্তা করি যে আমি প্রেশার দিয়ে আমি একটা টিকিট সেল করাইলাম, 20 টাকা হোক 10 টাকা হোক, ইন কেস আমার নাটকটা তার কাছে খারাপ লেগে গেল, সে কিন্তু আমাকে গালি দিবে যে ধুর কি দেখলাম, হুদাই সে আমার কাছে জোর করে টিকিট সেল করেছে। সো আমার প্রসেসটা হচ্ছে আমি দাওয়াত দিছি, তোমরা আসবা, যদি ভালো লাগে ভালো লাগলা, যদি ইন কেস কোথাও অবশ্যই খারাপ লাগার কিছু জায়গা থাকবে ওইখান থেকে মাফ করে দিবা। বাট আমি টিকিট হচ্ছে ওইখানে যে শো হবে, শোয়ের পূর্বে ওইখানে কাউন্টারে টিকিট পাওয়া যাবে। কিন্তু আসলে আমি প্রেশার দিয়ে আসলে টিকিট সেল করাটা পছন্দ করি না। বাট একটা কথা যেটা, যে 2টা বারে আমি অডিটোরিয়ামটা ফুল পাইছি, এটা টোটালি আল্লাহর ইচ্ছা ছিল এবং আমার টিম মেম্বারদের প্রচণ্ড ভালোবাসার একটা জায়গা ছিল, এই কারণে আমি কৃতজ্ঞ, কাছে আমি কৃতজ্ঞ। অবশ্যই সবার সহযোগিতা আসলে এই আপনাদের এই কাজগুলো প্রত্যেকটি কাজ সফল হবে এবং এর আগেও হয়েছিল, এবং আমরা চাই আপনারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যান। এবং একটা কথা আপনাদের বলবো, দোয়েল ভাই, শুভ্র ভাই, সুজন ভাইকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা কখনোই এই জাহাঙ্গীরনগরকে ভুলে যাবেন না। আমরা দোয়া করব এবং আমাদের এই প্ল্যাটফর্মটি থেকে আমরা অবশ্যই চাই, এবং আমাদের প্ল্যাটফর্মটি থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যান এবং পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনারা এই জাহাঙ্গীরনগর এই ভূমিটিকে আপনারা অবশ্যই মনে রাখবেন। তো আবারও আমি শুভ্র ভাইয়ের কাছে একটু চলে যাব, শুভ্র ভাইয়ের কিছু কথা শুনবো। ভাই, ভয়েস অফ জাহাঙ্গীরনগরের জন্য অনেক অনেক শুভকামনা, এবং তাদেরকে অনেক অনেক শুভকামনার পাশাপাশি আমি যেটা বলছি যে সেটা হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। আমরা কিছু নগণ্য মানুষ, ভয়েস অফ জাহাঙ্গীরনগর অবশ্যই অনেক দূরে যাবে। এই ভয়েস অফ জাহাঙ্গীরনগরের সাথে যে ছেলেগুলো জড়িত আছে, রানা, সুদীপ্ত এবং হচ্ছে সাজ্জাদ, তারা অত্যন্ত অ্যাক্টিভ, এবং শহীদুল ইসলাম পাপ্পু, যে আমার একজন প্রিয় একজন আবৃত্তিকার, সে হচ্ছে ধ্বনি নামে একটি সাংস্কৃতিক সংগঠন আছে, সেটির সদস্য। এর পাশাপাশি আমি একটু অ্যাকনলেজমেন্টের জায়গায় যাই, সেখানে যদি আমি বলি, যদি রানা একটু আগে বলেছিল যে প্রশাসনিক হেল্পের কথা, সেক্ষেত্রে আমি যদি বলি, যেমন টিএসসিতে আমাদের নাসরিন আপা আছেন, উপপরিচালক, টিএসসির উপপরিচালক নাসরিন আপা আমাদেরকে অসম্ভব রকমের সহযোগিতা করেছেন। আমরা যখন অফিস সিনের জন্য হেল্প চেয়েছি, আপাকে যখন বলেছি যে আপা আপনার রুমটি আমরা ইউজ করব, আপা তার কাজের সময় থেকে তিনি আমাদেরকে সময় বের করে দিয়ে তিনি বাইরে অবস্থান করছেন, আমরা ভিতরে শুটিং করেছি। এবং এমএইচ হলের, অর্থাৎ মীর মোশাররফ হোসেন হলের আমরা প্রভোস্ট স্যারের রুম আমরা ইউজ করেছি। আরও বিভিন্ন জায়গায়, যেমন টিএসসির কমন রুমটি আমরা ইউজ করেছি, যে এই টিএসসির কমন রুমে সাধারণ শিক্ষার্থীরা সেখানে ক্যারাম খেলে, টেবিল টেনিস খেলে, তাদেরকে আমরা সেখানে সেই খেলার সময়টি আমরা নিয়ে আমরা সেখানে শুটিং করেছি। সেক্ষেত্রে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমরা যেখানে যাদের কাছে সাহায্য চেয়েছি, তারা আমাদেরকে খুব দারুণভাবে হেল্প করেছেন। যেমন আমরা রাতের বেলা রোড পেন্টিংয়ে নেমেছিলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আমরা রোড পেন্টিং করেছি আমি এবং কায়সার ভাই মিলে। সেই সব জায়গায় আমাদের যে নিরাপত্তার যে বিষয়টি আছে, যে সে সময় আমাদের সাথে সবসময় পাশে ছিলেন সুদীপ্ত শাহিন ভাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মকর্তা। সুদীপ্ত শাহিন ভাই সবসময় আমাদের পাশে থেকেছেন এবং তিনি আমাদেরকে সাহস দিয়েছেন, এবং তিনি বলেছেন যে তিনি আমাদের এই শোয়ে থাকবেন, এবং তিনি আরও যারা প্রশাসনের সাথে যুক্ত আছেন তিনি তাদের সবাইকে অনেক কজনকে তিনি ইনভাইট অলরেডি করেছেন, এবং সুদীপ্ত শাহিন ভাই আসবেন। সুদীপ্ত শাহিন ভাই যদি এই মুহূর্তে শুনে থাকেন, তাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি আমাদের যে বড় ভাইরা আমাদের এই সামগ্রিক কাজে হেল্প করেছেন, যেমন অপূর্ব মজুমদার, পুলক মজুমদার, এবং হচ্ছে আমাদের শাকিল ব্যঞ্জন সন্ধি অর্থাৎ শাকিল আহমেদ বাপ্পি ভাই, তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র বড় ভাই, তিনি হচ্ছেন কায়সার আহমেদ সাব্বির ভাইয়ের আপন বড় ভাই। তিনিও বুলু ভাইয়ের পাশাপাশি, অর্থাৎ কায়সার ভাইয়ের পিতা বুলু ভাইয়ের পাশাপাশি তিনিও আমাদের আরেকজন প্রডিউসার। তো আসলে এই মানুষগুলোর অবদান আমরা কখনোই ভুলতে পারবো না। আর একটা ছোট্ট একটা কষ্টের কথা বলি, সেটা হচ্ছে আমি আর কায়সার ভাই যখন পোস্টারিং করতে গিয়ে যখন দেখলাম যে একটি হলের সামনে পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, তখন আমি সেখানে 1 ঘন্টা অথরে কেঁদেছি। এবং আমি অত্যন্ত ইমোশনাল একজন মানুষ, আমাকে যেভাবেই মূল্যায়ন করুক না কেন, আমি অত্যন্ত ইমোশনাল মানুষ। এই কাজটির সাথে আমার ইমোশন এবং আমার পরিশ্রম জড়িত।
আমি সেখানে কেঁদেছি এবং কায়সার ভাইয়েরও চোখে পানি এসে গেছে। আমরা সেখানে 1 ঘন্টা কোনো কাজই করতে পারিনি। তারপরেও আমরা পুনরুদ্যমে আমরা নতুনভাবে আবার পোস্টার লাগিয়েছি এবং দর্শক আপনাদেরকে আবারও বলছি, আমাদের ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও ভয়েস অফ জাহাঙ্গীরনগরকে অনেক অনেক শুভকামনা। রানা, সাজ্জাদ, পাপ্পু এবং সুদীপ্ত, তোমরা অনেক দূরে যাবে, অনেক 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 বড় হবে তোমরা। এবং কায়সার ভাই কিছু বলতে চান, তিনি হাত তুলে বসে আছেন। কায়সার ভাই কিছু বলবেন। কায়সার ভাই অবশ্যই। কথাটা হচ্ছে যে এর আগে সিটি এফএমে শো করেছি, ঢাকা এফএমে করেছি, রেডিও নেক্সটে করেছি, সব জায়গার পরিবেশটা ওয়েল, কিন্তু জাহাঙ্গীরনগর এত সুন্দর পরিবেশে, বুঝছো, খোদার কসম, ঠিক আছে, বিকজ অল অফ জাহাঙ্গীরনগর, মানে এত সুন্দর করে যে সুন্দর পাটা ছড়াই দিয়ে বসে আছি, এত সুন্দর করে আসলে শো করা হয় না, ঠিক আছে, আয়েসি ভঙ্গিতে যে বালিশ একটা কোলের উপর নিচ্ছি, মানে একটু হালকা হালকা বেলাউসের কথা মনে পড়তেছে যে, ঠিক আছে, খুবই মজায় আসছি। এবং আমি বলবো যে তোমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছো যে জাহাঙ্গীরনগরের কিছু কাজকর্মগুলো নিয়ে তো তোমরা প্রোগ্রাম করো, এই কারণে আমার কাছে মনে হয় যে জিনিসটা খুব তাড়াতাড়ি আরেকটু টেকনিক্যাল সাপোর্ট নিয়ে তোমরা আরেকটু, ওই যে বললাম না যে ফিনান্সিয়াল কিছু সাপোর্ট নিয়ে তোমরা আরেকটু তাড়াতাড়ি কিছু কাজকর্ম করো, ইনশাল্লাহ ভয়েস অফ জাহাঙ্গীরনগর একদিন অনেক বড় হবে। আর আমার কাছে যেটা মনে হয় যে আজকে তোমরা যেমনি আমাকে ইনভাইট করেছো, তো আমার একটা আশা হচ্ছে বাংলাদেশের অনেক বড় বড় ডিরেক্টর এসে তোমাদেরকে বলবে প্লিজ আমাদেরকে নিয়ে একটা শো করো প্লিজ। ইনশাল্লাহ ভাই, আমাদের জন্য দোয়া করবেন। ভাইয়ের কাছে আমার একটি শেষ প্রশ্ন আছে। ভাই এ পর্যন্ত যতগুলো কাজ করেছেন সেগুলো যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে ওনার প্রথম, দ্বিতীয় পর্যায়ে এবং শেষ পর্যায়ে যে কাজগুলো এখন সেগুলো একটা ক্যাম্পাস লাইফের ছাত্রের আসলে প্রথম জীবন এবং মধ্যম জীবন এবং শেষ জীবনের কাজের সাথে অদ্ভুতভাবে মিলে যায়। এই সিকোয়েন্সটাতে কি কোনো মানে কোইন্সিডেন্স নাকি ভাই ইচ্ছা করে এই কাজটা করেছেন? এটা হচ্ছে ইচ্ছা করে কাজটা করা, কারণ হচ্ছে আমি সবসময় একটু ফ্যাক্ট নিয়ে কাজ করতে পছন্দ করি, মানে কোনো আধ্যাত্মিক কিছু না, আমি একটু রোমান্টিকতা, আমার মধ্যে একটু রোমান্টিকতা নাই কাইন্ড অফ, ঠিক আছে, মানে কেন যেন আমার একটু রোমান্টিসিজম ভালো লাগে না, তো আমি একটু ফ্যাক্ট নিয়ে কাজ করতে পছন্দ করি। আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম, আমার নিজের একটা টিউশনি খুব দরকার ছিল, ওইখান থেকে কিছু নিজের লাইফের কিছু ব্যাপার স্যাপার নিয়ে একটা কাজ করা। এরপরে যখন ডিএসএলআরটা আসলো, আমি নিজে কিছু ব্যাপার স্যাপার ফেস করলাম, আমার আশেপাশে যারা ক্যামেরা হোল্ডার ছিল, ডিএসএলআর ক্যামেরা হোল্ডার, তাদের নিয়ে মেয়েদের মধ্যে যে আলাপ আলোচনা হতো, আমি নিজেও এগুলো দেখতাম, ওইটা নিয়ে কাজ করা। তারপর হচ্ছে তোমার মাদার্স ডে নিয়ে যেটা কাজ করলাম, মাদার্স ডেটা আমি এখনই বলবো যে কেউ যদি এই মুহূর্তে ইউটিউবে থাকেন, জাস্ট মাদার্স ডেটা দেখেন, যে দেখবে তার লাইফের সাথে ওটা মিলে যাবে, যে দেখবে এই মুহূর্তে তার লাইফের সাথে জায়গাটা মিলে যাবে। মাদার্স ডেটা 15 মিনিট একটা শর্ট ফিল্ম, বাট একদম টোটালি আমাদের লাইফ থেকে নেওয়া। ইউটিউবে জাস্ট হ্যাপি মাদার্স ডে বাই কায়সার আহমেদ সাব্বির, জাহাঙ্গীরনগর, এটা লিখে দিলেই হবে। আর নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে এই মুহূর্তে যারা ক্যাম্পাসে থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার বা যারা মাস্টার্স করতেছে, অথবা যারা একটু মানে বড় ভাইটাই যারা আছে, সবার লাইফে তো বললামই, চাকরিটা আসলে চাকরির উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে, ফ্যামিলি, ওয়াইফ, নিজের স্ট্যাটাস, মানে সোসাইটির স্ট্যাটাস, সব কিছু ডিপেন্ড করে। সো এই ব্যাপারগুলো খুব কাছ থেকে দেখেছি, অনেক অপমান হয়েছি, অনেক জায়গায় কেন টিকি না, কী পড়ি না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই। তো সব কিছু মিলে আবার এলাকায় যাওয়ার পরে মানুষজনের অনেক কথাবার্তা, কী বাবা কী করো, চাকরি বাকরি করবা না কি, মানে এই যে কিছু খোটা, তো এই কিছু ব্যাপার স্যাপার প্রত্যেকটা পার্সন যারা জব হোল্ডার বা যারা জব খুঁজতেছে, প্রত্যেকটা মানুষ এটা ফেস করতেছে, ওই জায়গাটা নিয়ে আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটা করা। সো দেখা যায় কি ডিরেক্টলি আর ইনডিরেক্টলি মিলে যায়, কোথাও না কোথাও আসলে মিলে যায়। আর আমি তো অ্যানিমেটেড কোনো ফিল্ম বানাচ্ছি না, সো দেখা যায় যেহেতু ক্যাম্পাস প্রোডাকশন, কিছু না কিছু জায়গায় ক্যাম্পাসের কিছু কাহিনী মিলে যায়, এটা কোইন্সিডেন্টলি বলা যায়, বাট কেন যেন মিলে যায় এই আর কি। আচ্ছা ভাই, কি তাহলে খালি নিজের গল্পই শোনাবেন নাকি ফিকশন গল্প আপনাকে দেখতে পাবো সামনে? নিজের গল্প আমি কখনোই শোনাবো না, সেটা হচ্ছে তোমার এখন আমার নিজের গল্পের সাথে তো ক্যাম্পাসের অন্তত 30-40% মানুষের তো মিল আছে। যেমন বাংলা সিনেমা তো আর বানাচ্ছি না যে বাংলা সিনেমার মধ্যে সব থাকবে, আমি প্রত্যেকবারই একটা নির্দিষ্ট একটা অডিয়েন্স আমি টার্গেট করি। যেমন আমি বলবো যে নিয়োগ বিজ্ঞপ্তির আমার অডিয়েন্স টার্গেট হচ্ছে যারা লাইব্রেরিতে থাকে তারা, কারণ এটার সাথে তাদের লাইফটা অনেক ওতপ্রোতভাবে জড়িত। সো এটা আমার নিজের লাইফের কাহিনী না, এটা হচ্ছে যারা জব সিকার তাদের কাহিনী। ক্যাম্পসূত্রটা ছিল যারা ক্যামেরা হোল্ডার তাদের কাহিনী, টিউশন ওয়ান্ডেডটা ছিল যাদের টিউশন দরকার তাদের কাহিনী। ঠিক আমি এভাবে কাজকর্ম করতে পছন্দ করি আর কি। তো ভাইকে আমরা ফিকশনে কি দেখতে পাচ্ছি নাকি ভাই, কি পরিকল্পনা ভবিষ্যতে? ডিরেক্টরদের লাইফ নিয়ে একটা কাজ করার ইচ্ছা আছে। তারপর সবাই বলে যে আমি নাকি রোমান্টিসিজম বুঝি না, যে নিজে বললাম আর কি একটু আগে। তো লাইফে একটা টার্গেট নিব যে একটা রোমান্টিক কিছু একটা করার চেষ্টা করবো, যে দেখি হয়তোবা তার মধ্যেও একটা ফ্যাক্ট ঢুকে যেতে পারে এই আর কি।
ধন্যবাদ কায়সার ভাইকে, সুজন ভাইকে, শুভ্র ভাইকে। এখন আমি যাব দোয়েল ভাইয়ের কাছে। ভাই, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ মুহূর্তে এসে পড়েছি। এখন আপনি যদি কিছু বলেন আমাদের সম্পর্কে, আপনাদের সামনে আগামীকালকে টেলিফিল্ম নিয়ে। প্রথমেই ধন্যবাদ দিচ্ছি ভয়েস অফ জাহাঙ্গীরনগরকে তাদের এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য, অ্যারেঞ্জ করার জন্য, আমাদেরকে ডাকার জন্য, নিয়োগ বিজ্ঞপ্তি টিমকে। এবং আমি ভিউয়ার্সদের বলবো অবশ্যই কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে বিকাল 3টা, 5টা এবং 7টায় জহির রায়হান মিলনায়তনে। আপনারা সবান্ধব চলে আসবেন এবং এই নাটকটা, এই টেলিফিল্মটা পুরোটাই উপভোগ করবেন এবং আমরা মোটামুটি খুবই আশাবাদী আর কি। সো থ্যাংক ইউ ভয়েস অফ জাহাঙ্গীরনগরকে। শুভকামনা নিয়োগ বিজ্ঞপ্তি পুরো টিমকে। আগামীকাল আসলে তাদের নতুন টেলিফিল্ম নিউজ পাচ্ছে। যাবার আগে আমরা সুজন ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। আচ্ছা, যাবার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে আগামীকালকে সবার সাথে দেখা হবে, এটাই প্রত্যাশা, এবং একসাথে সেলফি তোলা হবে এবং একসাথে অনেক গল্প আড্ডা সেটাও হবে। নাটক টেলিফিল্ম আমাদের যেটা, সেটা দেখার পর আপনাদের সবার সমালোচনা শুনবো এবং আরও অনেক আপনাদের কাছ থেকে পরামর্শ শুনবো, সেই রকম একটা প্রত্যাশা আমার কাছ থেকে, এটাই। ধন্যবাদ সুজন ভাইকে। এখন শুভ্র ভাইয়ের কাছে যাব আমরা। শুভ্র ভাই, আপনাদের আগামীকালকের যে টেলিফিল্ম সেটা নিয়ে যদি যাওয়ার আগে কিছু বলে যান। আমি যাবার আগে একটা কথা বলবো যে আমাদের কাজটি আমরা আসলে মানে কি বলবো, আমরা পারফেক্ট কিছু না, আমরা কাজ শিখছি এখনও, আমাদের কাজ শেখার অনেক কিছু বাকি আছে। এটা আমাদের এক ধরনের প্র্যাকটিস ওয়ার্ক। আমরা সামনের দিকে আরও কাজ করতে চাই প্রফেশনালি, আমরা মেইনস্ট্রিম মিডিয়া আমরা কিছু কাজ করতে চাই, সেটার একটি প্র্যাকটিস ওয়ার্ক। আপনারা সেভাবেই দেখবেন এবং আমাদের কন্টেন্ট নিয়ে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা সেটার গঠনমূলক সমালোচনা করবেন। একাধারে আমাদেরকে আপনারা কায়সার ভাইয়ের ভাষায় বাস দেওয়া, যাই হোক, একাধারে আপনারা আমাদেরকে শুধুমাত্র একদম সমালোচনা যদি করেন তাহলে সেটা যেন নেগেটিভ অ্যাপ্রোচ না হয়। আমাদেরকে আপনারা আসলে যদি চান যে হচ্ছে একটু সংশোধন করে, একটু নতুনভাবে এনরিচ করে আমরা কোনো কাজ করি, সেক্ষেত্রে আপনার সহযোগিতার মন মানসিকতা নিয়ে আপনারা দয়া করে মন্তব্যগুলো করবেন। আর ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং আমি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাথে জড়িত প্রত্যেকটি মানুষকে ধন্যবাদ জানাই। তাদের সাহায্য আমি প্রতিটি ক্ষেত্রে পেয়েছি এই কাজের ক্ষেত্রে। জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সেক্রেটারি নাজমুলের কথা না বললেই নয়, নাজমুল আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং যাই হোক, শহীদুল ইসলাম পাপ্পু, সেও যেহেতু জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটভুক্ত একটি সংগঠন ধ্বনি করছে, তাকেও ধন্যবাদ, তারও আমি অনেক সাপোর্ট পেয়েছি। এবং জাহাঙ্গীরনগর থিয়েটার, টিএসসি জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়াম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন, জেওসিসি জোটভুক্ত না, যাই হোক, এবং জলসিঁড়ি, তারপরে আছে আনন্দন, এরপরে আছে চলচ্চিত্র আন্দোলন, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, সুস্বর, চিরকুট, জহির রায়হান চলচ্চিত্র সংসদ এবং হচ্ছে চলচ্চিত্র আন্দোলন। তারা সবসময় আমাদের সাথে কন্টেন্ট নিয়ে আমাদের সাথে একটা আলোচনা করেছে, যেহেতু তারা চলচ্চিত্র নিয়ে তাদের কাজ, তারা চলচ্চিত্র নিয়ে কাজ করে, তাদেরও আমি অনেক সাপোর্ট পেয়েছি। জহির রায়হান চলচ্চিত্র সংসদের জয়, নজির আমি চৌধুরী জয়কে আমি অনেক ধন্যবাদ জানাই এবং চলচ্চিত্র আন্দোলনের মাহাথির মোহাম্মদ, আমার খুব কাছের ছোট ভাই, এদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এদের সাপোর্ট পেয়েছি এবং কন্টেন্টের ক্ষেত্রেও এরা অনেক হেল্প করেছে। ধন্যবাদ সবাইকে এবং ভয়েস অফ জাহাঙ্গীরনগরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা আয়োজন, তোমরা আরও অনেক বড় প্রোগ্রাম করো, আরও অনেক প্রোগ্রাম করো, ক্যাম্পাসের যতগুলো বিষয় আছে প্রত্যেকটি বিষয়কে তুলে ধরো। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে শেষ সময়ে এসে আসলে সুপ্রিয় শ্রোতা, এই মুহূর্তে যারা শুনছেন সবাইকে যেটা বলতে চাই, আমরা আজকের আমাদের যে আয়োজন ভাইদের নিয়ে যেটা ছিল একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। শেষ পর্যায়ে এসে যেটা বলতে চাই, ভয়েস অফ জাহাঙ্গীরনগর নিয়ে একটু বলতে চাই আমি। ভয়েস অফ জাহাঙ্গীরনগরের এমন একটি ভিন্নধর্মী প্ল্যাটফর্ম আসলে বলবো এই কারণে যে আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি এমন কিছু মানুষকে আমাদের এখানে এই আমাদের স্টুডিওতে আনবার এবং স্টুডিওতে এনে আপনাদের মাঝে তাদেরকে পৌঁছে দেবার, যেই তাদের কথাগুলো আপনাদের জানানো দরকার এবং যারা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে তুলে ধরবার চেষ্টা করছে প্রতিনিয়তই, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করছে প্রতিনিয়তই, সেই সব নিরলস পরিশ্রমধারী মানুষগুলোকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি এবং তাদের কথাগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা এই ভয়েস অফ জাহাঙ্গীরনগর অনেক সীমাবদ্ধতার মধ্যে আমাদের এক একটি এপিসোড পার করতে হয়, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরও আমরা থামতে চাই না। আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের মূল্যবান মতামত, এটি আপনাদের মতামতগুলো আমাদের আসলে খুবই প্রয়োজন। কারণ যে কোনো ধরনের আপনাদের যে কোনো গঠনমূলক মতামত আমাদের জানাতে পারেন। আমি শেষ সময় এসে আবার বলে দিচ্ছি, আপনাদের মতামতগুলো জানানোর যে মাধ্যমগুলো, আমাদের ফেসবুক পেজটি হচ্ছে
facebook.com/voiceofjahangirnagar, অথবা চাইলে আপনি ইমেলের মাধ্যমে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে voiceofjahangirnagar@gmail.com, অথবা শো টাইমে আমাদের লাইভ চ্যাট অপশন খোলা থাকে, সেখানে চাইলে আপনি আপনার মতামতগুলো জানাতে পারেন। তো শেষ সময় এসে আমরা গান শুনতে শুনতে আজকে আমাদের যে আয়োজন, সেই আয়োজনটি শেষ করব। এবং ধন্যবাদ ভাইদেরকে, কায়সার ভাই, শুভ্র ভাই, দোয়েল ভাই এবং সুজন ভাইকে অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আগামীকাল তাদের নিয়োগ বিজ্ঞপ্তি রিলিজ হবে, টেলিফিল্মটি রিলিজ হবে। এই রিলিজের আগের রাতে আসলে অনেক কাজ থাকে, সেই কাজ ফেলে তারা আজকে আমাদের স্টুডিওতে এসছে, এজন্য তাদেরকে ভয়েস অফ জাহাঙ্গীরনগর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের সঙ্গে আমরা সবসময় ছিলাম, আপনাদের সঙ্গে ছিলাম আমি, রানা, সুদীপ্ত, সাজ্জাদ, পাপ্পু। অনেক অনেক শুভকামনা ভাই আপনাদের জন্য, এবং আমরা আশা করব আপনারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যান এবং এই জাহাঙ্গীরনগরকে বিশ্বের দরবারে তুলে ধরবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় একটা কথাই বলি, ভালো থাকুক জাহাঙ্গীরনগর, ভালো থাকুক সবাই। শুনতে থাকুন। এখন সুজন ভাইয়ের গান শুনতে শুনতে আমরা একেবারে বাড়ি চলে যাব। ওকে, হলে চলে যাব, হলে যাব, অবশ্যই বাড়ি যাব না, আমরা তো হলেই যাব। গান শুনতে শুনতে হলে যাই আমরা। যে গানটা করবো সেটা হচ্ছে আসলে বেলা বসের যে গানটা আসে তার আগের প্রেক্ষাপট, ঠিক আছে? গান, হ্যাঁ মুহূর্ত, এবং গানটা আমার নিজের লেখা এবং অনেকে অনুরোধ করেছে গানটার জন্য, তো না গিয়ে পারছি না, গানটা গাইতে গাইতে একদম পচে গেছে ক্যাম্পাসে, তারপরে চেষ্টা করছি। সেদিন ছিল বিকেল বেলা, আকাশে শুভ্র মেঘের ভেলা, বাতাসে উড়ে গিয়ে তোমার রইয়া চল, আমাকে স্পর্শ করে গিয়ে ভাবনার দোলাতে মাতিয়ে আজকে করেছে আমায় পাগল। ভালোবাসা কত মায়া, নিজের ভেতরে তোমার ছায়া, কোন ফাঁকে যে যায় বেলা, ভালো কিছু যে লাগে না। হাত ধরে বলো ছেড়ে যাবে না, যাবে না, শুধু আমি ছাড়া কারো হবে না। হাত ধরে বলো ছেড়ে যাবে না, যাবে না, শুধু আমি ছাড়া কারো হবে না। I love you girl, I miss you girl, ছেড়ে যেও না ফেলে একা। মাতাল হাওয়ায় উড়ছি আমি শুধু ভেবে তোমারই কথা। লাগছে ভালো ভোরের পাখির ডাক, মিষ্টি রোদে মনটা ভরে থাক, ভালো লাগা গানের কথাগুলো তোমায় ভেবে লাগছে এলোমেলো। দিন দিন বাড়ছে ভালোবাসা, দিও না গো মিছে কোনো আশা, স্বপ্ন ভেঙে চুরে যাবে এই আমার। হয়ে যাব আমি যে অসহায়, ভালোবাসি শুধু আমি তোমায়, থাকবে বলো সারা জীবন হয়ে আমার। শিহরণে কাটে বেলা, তোমার আমার স্বপ্ন খেলা, তুমি আমার ডানা মেলা, তুমি যত্নে আঁকায় আমার আলপনায়। হাত ধরে বলো ছেড়ে যাবে না, যাবে না, শুধু আমি ছাড়া কারো হবে না। হাত ধরে বলো ছেড়ে যাবে না, যাবে না, শুধু আমি ছাড়া কারো হবে না। হাত ধরে বলো ছেড়ে যাবে না, যাবে না, শুধু আমি ছাড়া কারো হবে না। হাত ধরে বলো ছেড়ে যাবে না, যাবে না, শুধু আমি ছাড়া কারো হবে না। হাত ধরে বলো ছেড়ে তুমি আমায় যাবে না, আমি ছাড়া কারো হবে না, হবে না। দ্য ফ্যাক্ট ইজ, চাকরি না হলে বেলা বস হাত ধরাধরি সব মানে পালাই যাবে, ঠিক আছে? সুতরাং বিভিন্ন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির পেছনে ছুটুন। আমরা কি আরেকটা গান শুনবো? আমরা শেষ করতে আরেকটা গান, আমরা বিদায় আজকে নিতে চাই না, আরেকটা গান শুনবো। আরেকটা ভাই। আচ্ছা, বিদায় তো প্রায় নিয়ে নিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে,
আরেকটা যদি গাইতে যাই তাহলে বিদায় বেলার কোনটা গাওয়া যায়, যেহেতু এখন অনেক রাত। ঠিক আছে, অবশ্যই। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে চলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালের নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছে দিও প্লিজ। La 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 la। তোমার গানে সুর আমার পকেট ভরা, সত্যি মিথ্যে রেখে দিলেম তোমার ব্যাগের নীলে। জানি তর্কে বহুদূর, তাও আমায় তুমি আঁকড়ে ধরো, আমার ভেতর বাড়ছো তিলে তিলে। তোমার গানে সুর আমার পকেট ভরা, সত্যি মিথ্যে রেখে দিলেম তোমার ব্যাগের নীলে। জানি তর্কে বহুদূর, তাও আমায় তুমি আঁকড়ে ধরো, আমার ভেতর বাড়ছো তিলে তিলে। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালের নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিল হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে চলছি কেমন নেশায় ভালোবাসা।